স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব বয়স্কদের সুস্থতা, স্বাধীন জীবনযাপন এবং সুস্থ বার্ধক্যকে নিশ্চিত করার আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রয়োজনীয় সচেতনতা, অর্থাৎ জেরিয়াট্রিক মেডিসিন। আর এই বিষয়ে কথা বলার জন্যই আজকে আমাদের মধ্যে রয়েছেন প্রসিদ্ধ জেরিয়াট্রিক ফিজিশিয়ান ডক্টর পার্থ মণ্ডল। তাহলে ডাক্তারবাবুকে আমাদের এই পডকাস্টে স্বাগত জানিয়ে আজকের আলোচনাটি শুরু করছি। প্রথমে যেটা অনুরোধ করবো, আমার দর্শক বন্ধুদের সঙ্গে আপনি নিজেকে একটু পরিচিত করে দেবেন। স্বাস্থ্যই আমাদের সম্পদ, তারই আমরা সংবাদ তৈরি করব। তাই স্বাস্থ্য সংবাদে সবাইকে আমন্ত্রণ। বিশেষ করে আমার বয়স্ক যে সমস্ত অভিজ্ঞ বাবা মায়েরা রয়েছে। আমি ডক্টর পার্থ মণ্ডল, আমি একজন এমডি জেরিয়াট্রিক মেডিসিনের ডক্টর। আমি এখন আছি কলকাতা মেডিকেল কলেজে। আমি পাশ করেছি 2025 সালে এবং জেরিয়াট্রিক্স মেডিসিনের এখন এমডি আমাদের কলকাতা মেডিকেল কলেজেই পড়ানো হয়। সেখানে 3টে করে সিট রয়েছে। প্রতি বছর আমাদের 3জন ভাই বোনরা ভর্তি হন এবং প্রতি বছরই 3জন করে ডাক্তার কিন্তু জেরিয়াট্রিক্স মেডিসিনের মানে সোসাইটিতে বেরোচ্ছেন। তো আমি এখন আমার ইন্ট্রোডাকশন ধীরে ধীরে দিতেই থাকবো একের পর এক। তো আজকে আমাদের এই স্বাস্থ্য সংবাদ প্রোগ্রামটা এটা আমরা শুরু করি। একদম। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে আমাদের যাদের বাড়িতে বাবা মারা রয়েছেন তারা অসুস্থ হলে আমরা সাধারণত জেনারেল ফিজিশিয়ান দেখাই বা খুব বেশি হলে কোনো একজন স্পেশালিস্টের কাছে দেখাই। কিন্তু তাহলে এই জেরিয়াট্রিক মেডিসিনের মধ্যে কখন আমরা যাব বা কি দেখলে বুঝবো বা কেন যাব? আচ্ছা, খুব ভালো প্রশ্ন ম্যামের, যে জেরিয়াট্রিক্স মেডিসিনটা অ্যাকচুয়ালি কি, তাই তো? একদম। হ্যাঁ। তো আমি যদি একেবারে খুব বেসিক ভাষায় বলি, যেমন হচ্ছে পেডিয়াট্রিক্স মেডিসিন। পেডিয়াট্রিক্স মেডিসিন মানে আমরা জানি যে আমাদের জন্মানোর পর থেকে 12 বছর পর্যন্ত যা কিছুই হবে আমরা কিন্তু প্রথমে একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে যাই। সেই পেডিয়াট্রিশিয়ান প্রথমে দেখেন, তিনি সব কিছু ট্রিটমেন্ট করেন, মেডিসিন পার্ট, এভরিথিং, তার ডায়েট পার্ট। কিন্তু যদি তিনি বোঝেন যে কোনো অপারেশন করতে হবে বা কিছু অন্য ইন্টারভেনশন করতে হবে, তখন ওনারাও কিন্তু রেফার করেন পার্টিকুলার যে সেক্টরে যে ডাক্তারবাবুরা আছেন ওনাদের কাছে। সেম অ্যাজ জেরিয়াট্রিক্স মেডিসিন, শুধু একটা বয়সের ডিফারেন্স। আমরা কোন বাবা মাকে দেখবো? আমরা হচ্ছে গিয়ে যে সমস্ত অভিজ্ঞ বাবা মা আমাদের সোসাইটিতে রয়েছেন, যাদের বয়স 60 এবং 60 ঊর্ধ্বে এবং টিল ডেথ পর্যন্ত কিন্তু আমরা বয়স্ক বাবা মাদের দেখব। যেমন পেডিয়াট্রিশিয়ান সব কিছু দেখেন, আমরাও কিন্তু মা বাবাদের নিউরোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি সব কিছুই দেখবো, রিমাটোলজি, অর্থোপেডিক সব কিছুই দেখবো, যতক্ষণ না পর্যন্ত কোনো বাবা মায়ের কোনো ইন্টারভেনশন করতে হয়। যেমন ধরুন, কোনো বাবা মায়ের বয়স হলে নানান রকম সমস্যা আছে, কোনো বাবা মায়ের একটা হার্টে স্টেন বসাতে হবে, তখন কিন্তু আমরা কার্ডিওলজিস্টকে রেফার করব। এবং যখন স্টেন বসানো হয়ে গেল, বাবা মা যখন আবার বাড়িতে ফিরলেন, তখন কিন্তু আমরাই আবার ফলো আপ করব, কারণ ইন্টারভেনশন সার্জিক্যাল পার্টগুলো বাদ দিয়ে পুরোটাই কিন্তু আমরা দেখব। এই জেরিয়াট্রিক্স মেডিসিন হচ্ছে গিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা কম্প্রেহেন্সিভ অ্যাপ্রোচ। যখন কোনো বাবা মা আমাদের কাছে আসেন, তখন হচ্ছে গিয়ে ওনার পুরো মাথা থেকে পা পর্যন্ত কিন্তু আমরা সব চেক আপই করি। কিভাবে করি? আমাদের কিছু প্রশ্ন রয়েছে এবং সেটাকে আমরা স্ক্রিনিং কিছু কোশ্চেন করি এবং স্ক্রিনিং করার পরে আমরা বুঝি যে কোন সিস্টেমে বাবার সমস্যা আছে বা মায়ের সমস্যা আছে। তখন আমরা পার্টিকুলার সেই সিস্টেমটাতে ঢুকে যাই এবং সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। এই জেরিয়াট্রিক্স মেডিসিন আমাদের সোসাইটিতে কেন দরকার হলো? কারণ আমরা জানি, দেখুন, সবাই আমরা বলি যে এজ জাস্ট আ নাম্বার, কিন্তু কথাটা শুনতে না খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা একেবারে অন্য একটা রূপ আমরা দেখতে পাই। বিশেষ করে আমি কলকাতা এবং কলকাতার আশেপাশে প্রচুর বাবা মায়ের বাড়িতে যাই এবং শুধু ডাক্তারি পেশাগত দিক থেকে নয়, ওনাদের সাথে নানান রকম আলোচনা আমাদের হয় ডাক্তারি পোর্শন বাদ দিয়ে। তখন কিন্তু বুঝতে পারি অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি এখনো কোন জায়গাতে রয়েছে, বাবা মায়ের কি কি দরকার এবং বাবা মা
কোন জায়গাগুলোকে নিজেকে একাকিত্ব ফিল করছে এবং কোনো রকম হেল্প ওনারা পাচ্ছেন না। তো সেই সমস্ত জায়গাগুলোতেই যদি আমরা পৌঁছাতে পারি তারই চেষ্টা, এবং সেটাই হচ্ছে জেরিয়াট্রিক্স মেডিসিনের কিন্তু সোশ্যাল পার্ট, একটা বিশাল বড় জায়গা। যেমন আমি যখন এমবিবিএস এ ঢুকি, আমার এমবিবিএস আমি পাশ করেছি ইএসআই জোকা থেকে, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এবং আমি এমডি করছি, কমপ্লিট করলাম মেডিকেল কলেজ থেকে। এবং এই যে আমার 14 বছরের জার্নি, এখানে এসে আমি বুঝলাম যে একজন ডাক্তার তখনই সার্থক বা পরিপূর্ণ যদি কোনো বাবা মা ওষুধ তো খাবেন, তার সাথে যদি এক ঝুড়ি আশীর্বাদ তারা যদি দিয়ে যান। একদমই আমার জেরিয়াট্রিক্স মেডিসিন নেওয়ার পিছনে অনেক কিছু গল্প আছে। তার একটা বড় উদ্দেশ্য হচ্ছে গিয়ে, বিশ্বাস করুন আমি খুব আশীর্বাদ মানে লোভী। মানে আমি চাই বাবা মায়ের এই যে মানুষগুলো, আমি তো ভগবান দেখিনি, কিন্তু এই মানুষগুলোর আশীর্বাদই কিন্তু আমার কাছে এখন সব থেকে বড় সম্পদ। তো জেরিয়াট্রিক্স মেডিসিন একটা হলিস্টিক অ্যাপ্রোচ। যখন বাবা মা আসছেন, আমি শুধু প্রেসক্রিপশন করেই কতগুলো টেস্ট লিখেই ছেড়ে দেব না। আমরা দেখব যে আর্টস অফ মেডিসিন কি আছে, বাবা মায়ের ব্যাকগ্রাউন্ড মানে ইকোনমিক্যাল ব্যাকআপ কি আছে, যে বাড়িতে আছেন সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে, মানে মেনলি হচ্ছে গিয়ে পেশেন্ট মেম্বার, যেটা ফ্যামিলি মেম্বার, ওনারা কি চাইছেন, মানে ডিগনিটি অফ দ্য পেশেন্ট এবং ডিগনিটি অফ দ্য পেশেন্ট পার্টি, সব কিছু মিলেই কিন্তু আমরা অ্যাপ্রোচ করি। শুধু সায়েন্স অফ মেডিসিন বাবা মা আসলো প্রেসক্রিপশন করে দিলাম এটা খেয়ে নিও, এইটা করে কিন্তু আমাদের জেরিয়াট্রিক্স মেডিসিন হবে না। কারণ যেহেতু বাবা মায়ের বয়স হয়েছে, ওনারা এখন কিন্তু দ্বিতীয় শৈশব জীবনে ফিরে গেছেন। একদম। তো সেই দ্বিতীয় শৈশব জীবনটাকে কিন্তু শুধু প্রেসক্রিপশন করে ছেড়ে দেওয়াটাই আমাদের ডাক্তারি, আমাদের সব থেকে বড় উদ্দেশ্য নয়। আমার ওষুধটা নিয়ে গিয়ে বাবা মা খেলো কিনা, বেশি ডোজে খাচ্ছে কিনা, সেটার ফলো আপ রীতিমতো করছে কিনা, সেটা না খেয়ে ফেলে দিচ্ছে কিনা, এবং সবথেকে বড় কথা আগে যে বাবা মা সেটাকে কিনে খেতে পারছে কিনা, এই সব কিছু মিলেই হচ্ছে গিয়ে আমাদের আজকের জেরিয়াট্রিক্স মেডিসিন। আচ্ছা, মানে যেটা বুঝলাম আপনার কথা থেকে যে এটা মানে কোনো বিশেষ একটি ব্যবস্থাকে নিয়ে চলে না, এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। ইয়েস। আচ্ছা। আচ্ছা, ডাক্তারবাবু একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখন একটি টার্ম খুব শোনা যায়, তা হচ্ছে হেলদি এজিং। এই হেলদি এজিং বলতে কি বুঝবো, বা কিভাবে বাবা মাদের রাখলে তাদের এই এজিংটা হেলদি হবে? আচ্ছা, আমরা দেখুন সবাই না খুব চালাক। যেটা হয়, আমি যে বাড়িতে যাই বাবা মাকে দেখতে যাই, বা যেখানেই যে বাবা মায়ের সাথে আমার দেখা হয় ওপিডি বা হসপিটালে বা আমার চেম্বারে, তখন সব বাবা মায়ের একটাই প্রশ্ন থাকে বা ইচ্ছা থাকে, শেষ ইচ্ছা যদি জিজ্ঞাসা করি, যে ডাক্তারবাবু আমার যেন হাত পা ঠিক থাকতে যেন আমি চলে যেতে পারি। এই যে হাত পা ঠিক থাকতে চলে যাওয়া, সত্যি করে বলুন তো এটা কি আপনার আমার হাতে আছে? একদমই তো। নেই। তাহলে আমরা কি করতে পারি? আমরা আ সবই জানি, কিন্তু আমরা এপ্লাই কিছু করি না। এটাই হচ্ছে গিয়ে আমাদের সবথেকে বড় প্রবলেম। আ আমার আমার যদি ভালোভাবে থাকতে হয়, যে কাজগুলো করা উচিত, আমরা কিন্তু সেগুলো করি না। আমরা কি করি দেখুন, আমার অভিজ্ঞতা আমি সব বাবা-মাকে বলি যে জীবনে ভালো থাকতে গেলে যে ৪ টে জিনিস করতে হয় তার জন্য কিন্তু টাকা লাগে না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি দিচ্ছি। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঘুমাতে হবে। যত টেনশন, দুশ্চিন্তা আছে সব জানলা দিয়ে বাইরে ফেলে দিতে হবে। প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, আর খাবার-দাবার একেবারে যতটা কম খাওয়া যায়। মানে এটা আমি বলছি না যে না খেয়ে থাকুন। অল্প, 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 অল্প খেতে হবে এবং সবকিছুই খেতে হবে। আচ্ছা। যার যেটা হজম হয়। এই দেখুন এটা করতে কিন্তু পয়সা লাগে কি? আরো পয়সা আরো বেঁচে যায়। যেমন আপনাকে এক্সারসাইজ করতে বলছি না জিমে যান, হাজার, হাজার টাকা দিয়ে। আপনার বাড়িতেই করুন, আপনার যদি বাড়িতে জায়গা থাকে সেখানে করুন, আপনার রাস্তাঘাটে করুন। আমি ডাক্তারবাবু, আমি তো অ বে আ বেশিক্ষণ হাঁটতে পারি না, দৌড়াতে পারি না, করতে পারি না। যতটা পারেন ততটা চেষ্টা করুন, বারবার করুন, দিনে ২ বার ৩ বার করুন। কোনো ব্যায়ামের কোনো টাইম ফিক্স নয়। তবে এটা নয় রাত ২ টোর সময় আমি ব্যায়াম করতে শুরু করলাম। ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে আমরা দেখুন ঠিক উল্টো কাজগুলো করি। আমরা ১ প্লেট বিরিয়ানি তো খাই, এবং আরো ১ প্লেট বা আরো ২ পিস চিকেন মাটন হলে মনে হয় আরেকটু বেটার হয়। আবার হচ্ছে গিয়ে আমরা যখন ঘুমাতে যাই, যত দুনিয়ার টেনশন আছে সেগুলো নিয়ে ঘুমাতে যাই। তো স্বাভাবিক ঘুম আমাদের আসবে না। কারণ ঘুম আর টেনশন দুটো উল্টো।
মানে আপনি মানে নর্থ মেরু আর সাউথ মেরু, তো এই দুটোকে একসাথে করতে পারবেন না। তো একদম। আমরা কি করি, আমরা পুরো উল্টো নিয়ম আমরা ফলো করি, আমরা আমাদের সোসাইটি, আমাদের সমাজের উল্টো দিকে আমরা যাচ্ছি আজকে। তো বয়স্ক বাবা মায়েরা যারা রয়েছেন, সেই বয়স্ক বাবা মায়েরা যাতে ভালো থাকেন, এই হেলদি এজিং কথাটা না শুনতে খুব ভালো লাগে। আমরা সবাই জানি কোনটা হেলদি আর কোনটা হেলদি নয়, কিন্তু তাও আমরা পালন করতে পারি না। তবে এই হেলদি থাকার জন্য যা যা করার, সেটা হচ্ছে কি আমি আবার বলবো, খাবার দাবার যত কম খাবেন তত ভালো, মানে এক্সট্রা ক্যালোরি ইনটেক করবেন না। আপনি সব কিছু খান, অল্প অল্প খান, রেগুলার এক্সারসাইজ করুন, এবং ডাক্তারবাবুরা যেগুলো বলছে, যদি কোনো বাবা মায়ের কোনো কিছুর বাধা থাকে যে এই খাবার খেতে পারবেন না, যেরকম সিকেডি পেশেন্ট আমাদের বাবা মায়েরা থাকে, মানে কিডনি যাদের হুম। সমস্যা রয়েছে, কারো থাইরয়েডের সমস্যা রয়েছে, কারো লিভারের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু খাবার রেস্ট্রিকশন থাকে। কোনো বাবা মায়ের খাবার হজম হয় না, মানে আইবিএস রয়েছে, আইবিডি রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কিছু নিয়ম করে দিই। বাদ বাকি অন্য যে সমস্ত বাবা মায়েরা রয়েছে, ওনারা কিন্তু স্বাভাবিক সবই খেতে পারবেন, কিন্তু খুব অল্প অল্প। তবে এখন আমার অনেক বাবা মার প্রশ্ন আসবে যে ডাক্তারবাবু আমার তো সুগার রয়েছে, আমি কি একটা মিষ্টি খেতে পারবো, হ্যাঁ। একটা আম খেতে পারবো? তো এই আমের সিজন চলছে, তো তাদের ক্ষেত্রেও একটা কথাই আমার বলার, আপনারা এক পিস আম খেলে কিচ্ছু হবে না। তবে তার পরিবর্তে সেটাকে কিভাবে ম্যানেজ করা যায়, আপনি অন্য পার্টে কিন্তু সেটাকে কম্প্রোমাইজ করতে হবে। আপনি একটা আমও খেলেন, তারপরে হচ্ছে গিয়ে যতটা ভাত খাওয়ার ততটা খেলেন, তখন কিন্তু সেটা ব্যালেন্সটা আমাদের নষ্ট হয়ে যাবে। তো জেরিয়াট্রিক্স মেডিসিনের হেলদি এজিং, হেলদি থাকার জন্য পুরোটাই চাবিকাঠি আপনাদের হাতে। আপনারা যদি চান আপনারা নিজেরা হেলদি থাকবেন, ওই প্রথমে যেটা দিয়ে শুরু করলাম যে হাত পা থাকতে যেন আমি উঠে যাই, দেখুন হাত পা থাকতে উঠে যেতে হলে হাত পাটাকে চালাতে রাখতে হবে যতদিন আপনি বেঁচে আছেন। আপনারা কেউ তো চান না যে আমি শুয়ে বেডসোর হয়ে বেডে পড়ে থেকে আমি আমার লাস্ট জীবনটাকে না। অতিবাহিত করি। তাহলে আপনাদের কিন্তু এখন থেকেই সজাগ হতে হবে, আরো বেশি অ্যাক্টিভ হতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, যে খাবারগুলো হজম হচ্ছে সেই খাবারগুলোই খেতে হবে, যেটা খেয়ে আপনার মনে হচ্ছে এটা কি একটু হলেও অস্বাভাবিক, সেই খাবার আর জীবনে চেষ্টাও করবেন না, এবং যত রকম টেনশন করা বন্ধ করুন, এবং ভালো করে ঘুমাতে হবে। এটাই যদি আমরা পালন করতে পারি তাহলেই কিন্তু আমাদের এজিং উইথ হেলদি, এটাই কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো, আদারওয়াইজ কোনো অপশন নেই। একদম, একদম। খুব ভালো বললেন আপনি এই ব্যাপারটা, আমার বন্ধুরাও জানলেন। আর আমাদের কাছে একটা বড় প্রশ্ন ছিল যে হেলদি এজিং বলতে ঠিক কি বুঝবো, সত্যি উত্তরটা পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে বয়স্ক বাবা মাদের মধ্যে কোন ধরনের শারীরিক সমস্যাগুলো সব থেকে বেশি দেখা যায়, মানে যেগুলো নিয়ে ওনারা জর্জরিত হয়ে পড়েন আর কি, এরকম কি কি সমস্যা দেখা যায়? আচ্ছা, বয়স হলে নানান রকম সমস্যা আসবে, এটা তো স্বাভাবিক। আরো একটা কথা বলি, আমার বয়স্ক বাবা মা এখানেও কিন্তু খুব চালাক। কিরকম চালাক, যে আমরা জানি যে বয়স হবে, নানান রকম সমস্যা আসবে, কিন্তু আমাদের পিছনের যদি দিকে দিকে তাকাই, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখুন হামাগুড়ি দিয়ে আমরা দাঁড়াতে শিখেছি। তাহলে আমাদের যখন জন্ম হয়েছে মৃত্যু তো হবে, এটা তো আমরা সবাই জানি। তাহলে একজন তো উপর থেকে রয়েছে, সে তো প্রসেস শুরু করে দিয়েছে, একটু 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 করে একদম। নানান রকম সমস্যা সেই তৈরি করছে। তাহলে আমরা ভগবানের এগেনস্টে গিয়ে ফাইট করছি, তার মানে কি আমাদের ফাইটটা আরো বেশি, আরো জোরালো। কিন্তু সেখানে যদি আমি বলি যে আমি এটা হাঁটতে পারছি না, করতে পারছি না, খেতে পারছি না, বারবার এই পারছি না কথাটা বলি, সেখানেই কিন্তু আমরা তাহলে খুব সহজে হেরে যাব। কারণ আমরা যতটা পারবো ততটা করব, এইটা যদি আমাদের মেন্টালিটি হয় তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। এবার হচ্ছে গিয়ে আপনার যে প্রশ্ন, যে বয়স হলে বাবা মায়ের কি কি জিনিস শুরু হবে, আমার চুল পাকা থেকে শুরু করে নখ উঠে যাওয়া, এই সমস্যাগুলো আসবে, পুরো বডিতেই নানান রকম চেঞ্জ আসবে। এক এক করে বলি, যেরকম ধরুন আমার চুল তো পাকা হয়েছে বললাম, এবার চুলের নিচেই কি আছে, ব্রেন আছে। ব্রেন আমাদের জানি যে বয়স হওয়ার সাথে সাথে কিছুটা হলেও ছোট হতে শুরু করবে, যেটাকে আমরা বলি অ্যাট্রফি হয়ে যাওয়া বা শ্রিঙ্কেজ হয়ে যাওয়া। এবং সেটা যে সব বাবা মায়ের হবে সেটা নয়, কিছু কিছু বাবা মায়ের সেটা হয়, তবে সেগুলোকে আমাদের
নির্দিষ্ট ডাক্তার এবং জেডিয়াট্রিশিয়ানের কাছে গিয়ে পরামর্শ নিয়ে সেগুলো ট্রিটমেন্ট করলে অনেকটা কিন্তু আমরা হয়তো কিওর করতে পারবো না, তবে ওই জায়গাটাতে আমরা কিন্তু দাঁড় করিয়ে দিতে পারবো বা তার থেকে ফার্দার যাতে বেশি না হয় সেটা করার চেষ্টা করব। এরপরে আসি আমরা ব্রেনের ভিতরে ঢুকে যাই। বয়স মানেই হচ্ছে গিয়ে বাবা-মায়ের নানান রকম দুশ্চিন্তা বাড়ে। সেটা নিজের জন্য বাড়ে, ছেলেমেয়ের জন্য বাড়ে, নাতি-নাতনি যদি থাকে তাদের জন্য বাড়ে। সবথেকে বেশি হচ্ছে পড়োশি যারা রয়েছে প্রতিবেশীদের জন্য বাড়ে। তো আমাদের গ্রাফ হচ্ছে, আমাদের থ্রেশহোল্ড লেভেল হচ্ছে অনেক বেশি। যদি এরকম গ্রাফ হয় আমরা এতটা পর্যন্ত উঠতে পারি তারপরে আমরা নামি। কিন্তু আমাদের বলতে আমরা ইয়াং যারা রয়েছে, কিন্তু বয়স্ক বাবা-মা জাস্ট একটুখানি উঠলো তারপর আর উঠতেই পারে না। কারণ তারা ওই ছোট অল্প কিছু নিয়ে বিশাল একটা বড় জিনিস ক্রিয়েট করে নিয়ে বসে থাকে। তাতে কি হয়, নানান রকম দুশ্চিন্তা ওনাদের বেড়ে যায়। এবার এই কথাগুলো বলছি কারণ বয়স বাড়ার সাথে সাথে এই যে ডিপ্রেশন, এই যে ডেলিরিয়াম, এই যে হ্যালুসিনেশন, এই যে সাইকোলজিক্যাল যে সমস্ত সমস্যা, কারণ আমাদের জেরিয়াট্রিক সাইকিয়াট্রি একটা বিশাল বড় জায়গা রয়েছে। সেটা নিয়েও কিন্তু আমাদের ৩ বছর পড়াশোনা করতে হয় জাস্ট এই একটা টপিকের উপর বা একটা সিস্টেমের উপর। তো সেই জায়গাটাও বুঝতে হবে যে আমাদের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার ট্রিটমেন্ট আমাদের দরকার কিনা। এবার আসি আমরা ব্রেন থেকে আরেকটু নিচে নেমে আসি, এবং ব্রেনে তো আরেকটা কথা যেটা বয়স বাড়ার সাথে সাথেই দেখবেন বা বয়স্ক বাবা-মায়ের ব্রেন স্ট্রোক হচ্ছে, এবং সেই স্ট্রোকের পরবর্তী সময়ের যে সিকোয়েন্স গুলো সেগুলো আমরা এক এক করে দেখতেই পাই। এরপরে যদি আমরা নিচে নামি আমাদের হচ্ছে গিয়ে রয়েছে কি মুখগহ্বর, এবং আমরা দেখি ওরাল ক্যাভিটির ভিতরে আমাদের কি হয়, আমাদের লালা গ্রন্থি থাকে, মানে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। আমি যদি ধরেই নিই আমরা যখন ইয়াং, এখন আমার ক্ষেত্রে যদি গ্রন্থিগুলো এত বড় বড় হয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমার এগুলো আস্তে আস্তে ছোট হতে শুরু করবে। তার মানে এত বড় গ্রন্থি যে পরিমাণে লালা সিক্রেশন করতো এবার ছোট হচ্ছে, তা তুলনামূলক কম সিক্রেশন করবে। তার জন্য কি হচ্ছে, আমাদের সবসময় মুখে একটা ড্রাইনেস আসবে। ঠিক আছে? তো অনেক বাবা-মাই কমপ্লেন করে, "ডাক্তারবাবু আমার না রাতে খুব জল পিপাসা পায় বা আমার মুখটা না সবসময় শুকিয়ে থাকে।" তবে এগুলোও যে একটা ন্যাচারাল প্রসেস, এবং সেটাকে কিভাবে ম্যানেজ করব তার জন্য ডক্টরের পরামর্শ নিলেই হয়ে যায়। তবে এইটা যে কোনো ডিজিজ বা রোগ সেটা কিন্তু নয়। এরপরে আরেকটু নিচে নামি, যে বাবা-মায়ের যেটা মেইন প্রশ্ন থাকে, "ডাক্তারবাবু আমি যা খাচ্ছি আমার তো গ্যাস মাথায় উঠে যাচ্ছে।" সত্যি কথা বলতে গ্যাস তো কোনোদিন মাথায় ওঠে না। মানে মাথায় ওঠার জন্য কোনো পাইপলাইন বা কোনো কানেকশন নেই। তবে অ্যাসিডিটি হলে আমাদের চেস্ট হেভিনেস, একটা এখানে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এ একটা পেইন, এগুলো কিন্তু হয়। আ আমার নিজের ক্ষেত্রেও মাঝে মধ্যে যদি কোনো রকম খাওয়া উল্টোপাল্টা হয়ে যায়, তখন আমি নিজেও ফিল করি যে এইরকম সমস্যা কিন্তু আসে। তবে গ্যাস কোনোদিন মাথায় ওঠে না, এটা একেবারে 100% ট্রুথ। এবার এই গ্যাসের সমস্যাটা কেন হয়? আমরা এই যে এত বড়, বড় বই, আমাদের এত কিছু মানে যে বাইবেল পড়তে হয়, যে মেডিসিন পড়তে গিয়ে কোনো জায়গাতেই কিন্তু বলে না যে গ্যাসের ওষুধ পুরো হচ্ছে গিয়ে আপনি বছরের পর বছর কন্টিনিউ করবেন। যদি পার্টিকুলার কিছু ইন্ডিকেশন না থাকে, যেরকম যাদের অনেক সময় স্টমাকে আলসার হয়, মানে যেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি, মানে ডিওডিনামে আলসার হয় বা হচ্ছে গিয়ে ইউসোফেগাসে আলসার হয়, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু ডিউরেশন পর্যন্ত সেই গ্যাসের ওষুধটাকে কন্টিনিউ করতে বলি। কিন্তু আমাদের কি হয়, বয়স্ক বাবা-মা কিছুদিন যখন ১ মাস খেয়ে দেখলো, বাহ! আমি তো ভালোই আছি, তখন সেটাকে কিন্তু পুরো সারা জীবন কন্টিনিউ করে যাচ্ছে। এটা কিন্তু খুব মানে একটা ক্ষতিকারক জায়গা। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে কি হয়, আমাদের যে অ্যাসিডটা সিক্রেশন হয় স্টমাকে, সেটা আমরা ২৪ ঘন্টার জন্য ১২ ঘন্টার জন্য পুরো বন্ধ করে দিচ্ছি। আমাদের ভগবান কেন অ্যাসিডটা সিক্রেশন করাচ্ছেন, বা আমাদের যে বডিটা বানিয়েছেন তারা তো কিছু ভেবেচিন্তেই বানিয়েছেন। এই অ্যাসিড হচ্ছে গিয়ে আমাদের খাবারকে ডাইজেস্ট করে। আমাদের কিছু মিনারেলস আছে সেগুলোকে অ্যাবজর্ব করতে হেল্প করে। সেইজন্য আমরা যদি সারা বছর ধরে এই গ্যাসের ওষুধ খেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, আমাদের আয়রনের ঘাটতি হতে পারে, আমাদের ভিটামিনসের ঘাটতি হতে পারে। এগুলো কিন্তু হবেই, এবং তাই পুরো সারা বছর গ্যাসের ওষুধ একদমই খাওয়া চলবে না। এরপরে আমি আরেকটু নিচে নামি, সেটা হচ্ছে গিয়ে, এবার উপরে আরেকটু বলেই যাই, যে সমস্ত বাবাদের বয়স হওয়ার সাথে সাথে সিওপিডির যে সমস্ত বাবা-মায়েরা রয়েছে,
সেই সমস্ত বাবা মায়েরা যারা সারা জীবন স্মোকিং করে এসছেন, বা মায়েরা যারা গ্রাম অঞ্চলে থাকেন, যারা কাঠের জালে রান্না করছেন, বা কোনো ফ্যাক্টরিতে যারা অনেক রকম পলিউশন বা ধোঁয়া রয়েছে সেখানে কাজ করছেন, তারা কিন্তু খুব ইজিলি ডেভেলপ করে হচ্ছে গিয়ে সিওপিডি। এবং এই যে শ্বাসের কষ্ট একটা, এটা কিন্তু অনেক বয়স্ক বাবা মায়েরই দেখা যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিওপিডি, এবং সেটা আছে সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, এবং সেটা যাতে এক্সাজারেট না হয়, সেটা যেন ইনফেকশন না হয়, সেগুলোকেও কিন্তু প্রিভেন্ট আমাদের প্রপার ওয়েতে যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ আজকে আমাদের সায়েন্স খুবই ডেভেলপ, মেডিকেল সায়েন্স বিশেষ করে এখন অ্যাডাল্ট ইমিউনাইজেশন হচ্ছে, এবং সেখানে নানান রকম ভ্যাকসিন আমাদের আছে। আমাদের নিউমোনিয়া ভ্যাকসিন আছে, আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে, আমাদের হচ্ছে গিয়ে হার্পিসের ভ্যাকসিন আছে, এবং আমাদের আবার নতুন করে যে সমস্ত বাবা মায়েরা আগে থেকে টিটেনাস নেয়নি তাদের বুস্টার ডোজ দেওয়া হয়, এবং হচ্ছে গিয়ে ডিপিটিরও বুস্টার ডোজ দেওয়া হয়। তো এই ভ্যাকসিন পার্টটা কিন্তু একটা বড় জায়গা। আচ্ছা। তাহলে এই ভ্যাকসিন পার্টটা দিয়ে কিন্তু আমাদের এই যে চেস্টের যে সমস্ত সমস্যাগুলো, সিওপিডি বা অ্যাজমা যেটা ওল্ড এজে থাকে, সেগুলো যাতে এক্সাজারেট না করে, মানে অল্প ইনফেকশন হয় সেটা যেন বড় আকার ধারণ না করে, সেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। এরপরে আমি একেবারে পেটে চলে যাই, যে বয়স হওয়ার সাথে সাথে আমাদের নানান রকম লিভারের সমস্যা হবে, বিশেষ করে যে সমস্ত বাবা মায়েরা অ্যালকোহল খান তাদের ক্ষেত্রে তো রয়েছে, এবং যাদের সব থেকে বড় যেটা সেটা হচ্ছে অ্যালকোহলের থেকেও আমি যেটা পাই সেটা হচ্ছে ওবেসিটি। যে সমস্ত বাবা মায়েরা হেলদি তাদের ক্ষেত্রে ফ্যাট, লিভারের মধ্যে ফ্যাট জমে যাওয়া, এবং সেটা ফাইব্রোসিস হয়ে যাওয়া, এবং সেটা থেকে নানান রকম কমপ্লেন তৈরি হওয়া। এরপরে আসি হচ্ছে গিয়ে আমাদের জিআই সিস্টেম, বিশেষ করে ব্লাডার অ্যান্ড বাওয়াল হ্যাবিট। বয়স বাড়ার সাথে সাথে দেখবেন সব বাড়িতেই একটা যে পায়খানা কিন্তু ডাক্তারবাবু আমার ক্লিয়ার হচ্ছে না, মানে না। কনস্টিপেশন হ্যাঁ। কনস্টিপেশন কনস্টিপেশন। সত্যি কথা বলতে আমি আমার অভিজ্ঞতা বলি, আমি যে সমস্ত বাবা মায়েদের দেখি তার মধ্যে 70% বাবা মায়েরই কিন্তু কনস্টিপেশন থাকে না। অ্যাকচুয়ালি এটা সিউডো কনস্টিপেশন, মানে নিজেরাই ক্রিয়েট করে নিয়েছে, নিজেরাই ডেফিনেশন দিয়ে দিয়েছে। আচ্ছা। আমরা যে ডেফিনেশন অনুযায়ী যখন দেখি তখন কিন্তু আমাদের যদি সপ্তাহে 3 বারের থেকে কম পটি হয়, মানে একদিন ছাড়া ছাড়াও যদি পটি হয় সেটাও কিন্তু নর্মাল। এবং তার সাথে অ্যাডেড হচ্ছে যে একেবারে দেখবেন ওই আমাদের যে ছাগল যেরকম পটি করে, হুম। একেবারে ছোট 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 ছোট, একদম মানে একটা গোল 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 শেপের, সেই রকম পটি হবে। এবং তার সাথে অনেক সময় বাবা মাকে ডিজিটাল রিমুভ করতে হয়, মানে আঙুল দিয়ে বের হুম। করতে হয়। এবং তার সাথে যদি আমরা যে নর্মাল প্রেশার দিই পটি করতে, তো সেই প্রেশার যদি আমাকে 25% বেশি প্রেশার দিতে হয়, এবং আরো দুটো তিনটে ক্রাইটেরিয়া রয়েছে, এই সব মিলে যখন আমরা একসাথে করব তখন তাকে আমরা বলি কনস্টিপেশন। আচ্ছা। কিন্তু আমার বাবা মায়েরা এই কথা যদি আমি তাকে বলতে যাই, আমাকে বলবে নমস্কার ডাক্তারবাবু, আপনি আসতে পারেন। তো আমাদের যেটা হয় যে এই কনস্টিপেশন, কারণ যেরকম আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে বাচ্চাদেরও যদি 1 সপ্তাহ পটি না করে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বয়স্ক বাবা মা একদিন পটি না করলে তাদের মাথার ঘুম উড়ে যায়, এবং টেনশনে তাদের আর খাবার হজম হচ্ছে না, এবং তাদের গ্যাস মাথায় উঠে যাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে সমস্যা তৈরি হয়ে যায়। তো সেই সমস্ত বাবা মায়ের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা, যে একদমই আপনারা সেটা নিয়ে বিশাল কিছু চিন্তা করবেন না। এবং আমাদের বয়স বাড়ার সাথে সাথে অনেক খাবার দাবারের কোয়ান্টিটি আপনারা যেহেতু রিডিউস করেন, কমিয়ে দেন, সেইগুলো যাতে যে সমস্ত পায়খানা ঠিক হওয়ার জন্য যা যা খাওয়া উচিত সেই সমস্ত আপনারা একটু জেডিয়াট্রিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিলে কিন্তু এই সমস্যা সলভ হয়ে যায়। এবং তারপরে আসি যে ব্লাডার, যে বয়স বাড়ার সাথে সাথে অনেক বাবা মাই হচ্ছে গিয়ে ইউরিনটাকে ঠিকঠাক ধরে রাখতে পারেন না, এবং একদম। এটা কিন্তু একটা বড় সোশ্যাল ট্রমা। হুম। যে শুধু বয়স্ক বাবা মা 70 বছর হতে হবে সেটা নয়, 40 বছর 50 বছরও অনেক মায়ের থাকে, বিশেষ করে মায়ের ক্ষেত্রে থাকে। ওনারা কিন্তু কোনো সোশ্যাল অকেশনে যেতে ভয় পান, কোনো গ্যাদারিং এ যেতে ভয় পান, যে আমার ওখানে গিয়ে যদি আমি ইউরিন কন্ট্রোল না করতে পারি তা ইউরিন লিক করে যায়, লোকে তাহলে দেখবে কিন্তু কি হ্যাঁ, হবে। সিচুয়েশনটা একটা ভীষণ খারাপ জিনিস তৈরি হয়ে যাবে। সেই জন্য নিজেকে কিন্তু তারা আইসোলেট করে নেয়। কিন্তু সেই সমস্ত বাবা মায়ের জন্য আমার একটা কথাই বলার, যে তার জন্য তো আমরা আছি। এই যে জেডিয়াট্রিশিয়ান কেন হলাম, তো আপনাদের জন্যই,
যে এটাকেও কিন্তু ম্যানেজ করা যায় কিভাবে হচ্ছে গিয়ে এই ইনকন্টিনেন্স আমাদের ঠিক করি আমরা। আমাদের অনেক রকম টাইপ আছে ইনকন্টিনেন্স, ৫ থেকে রকম টাইপ আছে, সেটা আমরা পরে একদিন হয়তো আলোচনা করব যে কোন ধরনের ইনকন্টিনেন্সে আমাদের কি কি করা উচিত, কোনটা আমরা এক্সারসাইজ করব, কোনটা আমরা মেডিসিনের হেল্প নেব, বা কোনটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, এবং কোনটা আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হবে, সেগুলো হচ্ছে কি আমরা পরে একদিন। কারণ ইনকন্টিনেন্স একটা হচ্ছে বড় একটা জায়গা, মানে ধীরে ধীরে অনেক কথা না বলে জিনিসগুলো ক্লিয়ার হবে না। তবে এই ইনকন্টিনেন্সের কিন্তু ট্রিটমেন্ট আছে, সেটাই হচ্ছে গিয়ে বলা আচ্ছা। আজকের উদ্দেশ্য, হ্যাঁ। যে ডাক্তারবাবুর কাছে পরামর্শ করলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এরপরে আসি আমরা নিচের দিকে আর একটু আসি, যে গাঁটে গাঁটে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, সব রকম জয়েন্টে ব্যথা। এই যে যে ব্যথা, সেটা হতে পারে অস্টিও আর্থ্রাইটিস, হতে পারে রিমাটয়েড আর্থ্রাইটিস, বা অন্য কোনো রিমাটোলজিক্যাল ইস্যুস। কারণ বয়স হলে আমাদের যেরকম যখনই বিশেষ করে মায়েদের মাসিক বন্ধ হয়ে যায়, তখন আমাদের কিন্তু বডির ইস্ট্রোজেন লেভেলটা কমে যায়। অ্যাজ ইউজুয়াল বাবাদের ক্ষেত্রেও টেস্টোস্টেরন ইস্ট্রোজেন লেভেলটাও কমে যায়। ইস্ট্রোজেন আমাদের ছেলেদের অনেকই কম থাকে, কিন্তু সেটাও একেবারে কমে যায়। কিন্তু এই ইস্ট্রোজেন কিন্তু আমাদের হাড় তৈরিতে খুব দরকার। কিন্তু যেহেতু ইস্ট্রোজেন নেই, তাহলে হাড় কি করে তৈরি হবে? হাড় তো এবার ক্ষয় হতে শুরু করবে। ওই যে প্রথমে আলোচনা করে বললাম যে বাবারা যেরকম, ভগবান যেরকম আমাদের বানিয়েছে, এবং সেটাকে এবার ধীরে 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 একটু একটু করে তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টাও করছে। তো আমাদের হাড়ও কিন্তু ধীরে 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 ক্ষয় পেতে শুরু করে। তবে আমরা যদি সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট করি, আমাদের কিন্তু এই ক্ষয়ে যাচ্ছে সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। তারও কিন্তু মেডিসিন আমাদের কাছে রয়েছে। তো এই ব্যথা বেদনা এগুলো আমরা কিন্তু অনেকটা কমাতে পারি। আমাদের এক্সারসাইজ, আমাদের ফিজিওথেরাপি, আমাদের ডায়েট, এগুলো সবকিছু মিলে যদি আপনাকে যদি ভালো থাকতে হয়, দেখুন এগুলো করতে হবে, এবং আপনি কিছু না করে ভালো থাকবেন, সেটা আমি কোনো রকম ভাবেই সম্ভব হয় বলে মনে করি না। কারণ ভালো থাকতে হলে আজকে আমি ডাক্তার হয়েছি, আমাকে কিছু পড়াশোনা করতে হয়েছে। তো সেটা না করে যদি আমি ডাক্তার হতে চাই, বা আর আমি ডাক্তার বলছি না, আরো বড় জায়গায় যেতে হলে আমাকে আরো বেশি পড়াশোনা করতে হতো, কিন্তু সেইখানে আমি যেতে পারিনি। সেটা নিয়ে যদি আমি এই শুয়ে শুয়েই লাইফ কাটিয়ে দিই, তাহলে কিন্তু আমার ওই স্বপ্ন কোনোদিনই হবে না। তা ভালো থাকার জন্য সবকিছু করতে হবে। ওই শুয়ে শুয়ে কোনোদিন ভালো থাকা যায় না, না পড়ে কোনোদিন ভালো রেজাল্ট করা যায় না, এটা আমরা একদম, সবাই একদম, জানি। একদম, একদম। আরেকটা সমস্যার কথা আমরা বলবো, সেটা হলো যে বাবা মারা পড়ে যান। বিশেষত বাথরুমে পড়ে যাওয়াটা দেখেছি আমরা ভীষণ কমন এই বয়স্ক বাবা মাদের ক্ষেত্রে। তো আপনার কাছে এটা জানতে চাইবো যে পড়ে যাওয়াটা প্রিভেন্ট কি করে করা যায়, বা ধরুন পড়ে যাওয়ার পরে আমাদের বাড়ির লোকেদের আর কি, মানে ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? আচ্ছা, তো শুধু ম্যাডাম শুধু প্রশ্নগুলো ম্যামের জন্য করছে না, অ্যাকচুয়ালি এটা আমাদের সোসাইটিতে সব ঘরেই এই সমস্যা। যে বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন, এবং আমি যেটা বলি আর কি সবসময়ের জন্য, যাই হোক, আর্থকুইক হোক, পৃথিবী উল্টে যাক, কিন্তু বাবা মাকে পড়তে দেওয়া যাবে না। একবার পড়ে গেলে আমাদের, বললাম কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে হাড়ের ক্ষয় হয়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের যে লং বোনগুলো রয়েছে, যে কোমরের যে বোন রয়েছে, সেই হাড়গুলো কিন্তু ভেঙে যায়। ভেঙে গেলে একবার মা বাবাকে হসপিটালে অ্যাডমিশন করতে হবে, এবং হসপিটালে অ্যাডমিশন করতে যাওয়া মানে ওনাকে আইসিইউ সেট আপ পর্যন্ত নিয়ে যেতে হতে পারে, মানে সিসিইউ বা আইসিইউতেও নিয়ে যেতে হতে পারে। সব থেকে বড় কথা, যে ওই বাবা মায়ের অপারেশন করা যাবে কিনা, বাবা মা ফিট কিনা, সে কার্ডিওলজিস্ট ফিটনেস দেবে কিনা, তার সুগার কিরকম আছে, তার প্রেশার কিরকম আছে, সে অন্য কোনো ধরনের ওষুধ খাচ্ছে কিনা, সেগুলো নানান রকম একটা বড় লিস্ট চলে আসে, তারপরে অপারেশন। মানে এই যে যে প্রসিডিওরটা, সেটা প্রায় দীর্ঘদিন চলে, 10 থেকে 15, সেটা 25 দিনও হতে পারে। এবং এই যে যে 25 দিন বাবা মা সাফার করছে, সেটা শুধু বাবা মা সাফার করছে না, তার পিছনে ব্যাকগ্রাউন্ডে তার ফ্যামিলি মেম্বার পুরোটাই সাফার করছে। আজকে আমাদের কর্মব্যস্ত জীবন আমরা কাটাচ্ছি, আমরা র্যাট রেসে দৌড়াচ্ছি। আপনারাই বয়স্ক বাবা মাকে আমি বলি যে আপনারাই এই সোসাইটি আমাদের জন্য উপহার দিয়েছেন, যার জন্য আমাদের আজকে এত দৌড়াতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে শুধু ইয়াং জেনারেশনের ভুল, আপনারা ঠিক, সেটা কিন্তু নয়। আজকে আমরা যে সোসাইটি পাচ্ছি, আমরা তার বেসিসেই আমরা দৌড়াচ্ছি। আজকে আমি কাজে না গেলে, আজকে আমি অফিসে না গেলে, আজকে আমি চেম্বারে না গেলে, আমারও রুজি রোজগার কিছু হবে না।
তো আমাকেও চলতে হবে আজকের এই যে যা বাজার মূল্য সোসাইটিতে, তো সেই জন্য ভালো থাকার জন্য যা যা করার, তো আজকে যদি আমি 15 দিন সেটা না করতে পারি, সেটা কিন্তু একটা বড় লস ফ্যামিলি মেম্বারের জন্য। তো এটাও বাবা মাকে বোঝা উচিত যে পড়তে আমি দেব না নিজেকে, যেভাবেই হোক ব্যালেন্স করব। এবার হচ্ছে কি, বলতে পারেন যে পড়ে যাচ্ছে সেটা কি তার ওনার নিজের হাতে থাকে কিনা। দেখুন, সত্যি কথা বলতে অনেক কিছু নিজের হাতে থাকে না, আবার কিন্তু আমার মনে হয় 70% জিনিস নিজের হাতেই থাকে। যদি আমরা সেটাকে ঠিকঠাক করে একটু ম্যানেজ করতে পারি, তাহলে 70% চান্স থাকে আমি পড়ে যাব না, পড়া থেকে প্রিভেন্ট করতে পারি। কেমন? যে সমস্ত বাবা মায়েরা ধরুন হাঁটতে গেলে একটু সমস্যা হচ্ছে, তারা একটা সিম্পল একটা লাঠি নিয়ে হাঁটুন। এবং এই বয়স্কদের সব থেকে সমস্যা যেটা আমি ফেস করি, আমি লাঠি হাতে নেব না, আমি কানে কম শুনি, আমি হেয়ারিং এড পরবো না। প্রচুর বাবা মা আছে এক একটা হেয়ারিং এড 40 থেকে 50 হাজার টাকা দিয়ে কিনে দেয়। ওনারা কি করে, সেটাকে জানলা দিয়ে টুক করে ফেলে দেয়, কারণ বারবার পরার জন্য বিরক্ত করছে, তারপরে বলছে হারিয়ে গেছে। তো এই যে যে জিনিসটা তারা কেন পড়ে না, দুটো জিনিস, তাদেরও একটা লজিক আছে। কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি যে ডাক্তারবাবু ওটা পড়তে না ভালো লাগে না, এটা পুরোটাই সাবজেক্টিভ, কারো ভালো লাগে কারো ভালো লাগে না। সেকেন্ড যেটা, সেটা পড়লে একটা না ঝিনঝিন ঝিনঝিন একটা টিং টিং আওয়াজ হয়। তো এই যে যে কোনো মেশিনই অ্যাডজাস্ট হতে অ্যাটলিস্ট 3 মাস সময় লাগে। তো এই ঝিনঝিন টিন টিন আওয়াজটা না ওনরা ওই 3 মাস অবধি যেতে পারে না। লাগিয়েই যেই আওয়াজ হলো তখনই খুলে দিল। আর হচ্ছে কি, লাঠি লাঠি নিলেই আমাকে ভাববে যে আমার বয়স হয়েছে। বয়স তো আপনার হয়েছে, তো এটাকে লুকানোর তো কিছু নেই। তো লাঠিটা নেওয়া মানে কিন্তু আপনার ফল প্রিভেনশন অনেকটা হয়ে যায়। যে বাবা মা লাঠি নিয়ে হাঁটতে পারছেন না, সে বাবা মা, আমাদের যেটা করা উচিত, ওয়াকার নিয়ে হাঁটুক, ওয়াকার আর একটু স্টেবল। যে সমস্ত বাবা মা ওয়াকারে হাঁটতে পারছে না, তারা হুইল চেয়ারে বসে হাঁটুক, যদি বাথরুমে যেতে হয় বা কিছু করতে হয়। এবং যে বাবা মা একেবারেই উঠতে পারছেন না, ওনাদের ক্ষেত্রে যেটা বলার, সেটা হচ্ছে কি, আপনারা যখন যে বেডে ঘুমাচ্ছেন, সেই বেডে যেন একটুখানি রেলিং এর মতো দেওয়া থাকে, তাহলে কি হয়, ওনার পড়ে যাওয়ার চান্সেস অনেকটাই কমে যায়। এবার হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন ডাক্তারবাবু, আপনি তো আপনার ডাক্তারি পার্ট বললেন, কিন্তু কি কি কারণে আরো বেশি, মানে আমরা নিখুঁতভাবে করলে তাহলে বাবা মা আরো কম পড়বে। ধরুন আমরা এখন শহর অঞ্চলে যে সমস্ত মা বাবারা আছেন বা থাকেন, এখন আমরা কি করি যে ইন্ডিয়ান যে টয়লেটগুলো রয়েছে, সেই ইন্ডিয়ান টয়লেটগুলো না করে আমরা কোমোড পায়খানা করতে পারি। কারণ ইন্ডিয়ান টয়লেটে বসলে বসাটা যেমন ডিফিকাল্ট, তেমন ওঠাটাও ডিফিকাল্ট। বসে যায় ঠিকঠাক করে, কারণ তারা তখন বসে, কিন্তু ওঠার সময়ই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মা পড়ে যান। এবং বাথরুমে যে সমস্ত টাইলস গুলো রয়েছে, সেগুলো খুব স্লিপারি হয়, জল পড়লে স্বাভাবিক। আমরা ইয়াং এজ মাঝে মধ্যে আমিই বাথরুমে স্লিপ খাই, যেহেতু আমার কন্ট্রোল আছে তাই আমি ধরে ঠরে নিই বা হয়ে যায়। কিন্তু সেটা যদি আমার মায়ের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? তাহলে আমরা এমন কিছু ম্যাট দিয়ে দেব, যাতে হচ্ছে গিয়ে স্লিপারটাকে প্রিভেন্ট করতে পারে, জল যাতে না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এবং সেটা যাতে পা দিলে একটা ফিলিংস হবে যে আমি একটা কোনো স্মুথ জায়গায় নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমার ওই বাথরুমে পড়ে যাওয়ার চান্সেসটা কমে যায়। আরো রয়েছে যে বাথরুমে যখন আমরা আহ ঢুকছি, তখন বাথরুমের চারপাশ দিয়ে রেলিং লাগিয়ে দিলে কি হয়, ধরে 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 কিন্তু উনি যেতে পারেন। এবং প্রপার লাইট থাকতে হবে বাথরুমে, কারণ অন্ধকার বাথরুমে আমি ঢুকলাম, আমি কোনো কিছু দেখতে পেলাম না, আমরা কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে পারি। এরপরে হচ্ছে গিয়ে, যে সমস্ত বাবা মা যখন বাথরুম থেকে ঘরে বেরোচ্ছেন, তখন হচ্ছে গিয়ে যে ঘরের যে টাইলস, সেটাও কিন্তু আমাদের বয়স্ক বাবা মা থাকলে সেই সমস্ত কথা মাথায় রেখে কিন্তু আমাদের বসাতে হবে। এবং সব থেকে বেশি পরে বাবা মা কখন, আমার এমডি কোশ্চেন ছিল এটা, যখন আমি ভাইবা এক্সাম দিচ্ছি, তখন হচ্ছে গিয়ে আমাদের স্যার এসেছিলেন গুজরাট থেকে। তো স্যারের প্রশ্ন আমাকে এটাই ছিল। তো আমরা অ্যাজ ইউজুয়াল থিওরি যখন পড়ছি, যে আমি এক এক করে বলতে শুরু করলাম যে আমাদের বাবা মায়েরা তাড়াতাড়ি বাথরুমে যেতে চায়, বাথরুম কন্ট্রোল করতে পারছে না, তখন তাড়াতাড়ি যাওয়ার জন্য কোনো জায়গায় হোঁচট খেয়ে যাচ্ছে, পায়ে পা লেগে যাচ্ছে, স্যার বলছে না হচ্ছে না। তাহলে হচ্ছে গিয়ে বাথরুমে পটি করতে গিয়ে, উঠতে গিয়ে না হচ্ছে না, স্নান করতে গিয়ে হচ্ছে না। তো একের পর এক হচ্ছে বলে যাচ্ছি হচ্ছে না। অ্যাকচুয়ালি তখন স্যার নিজেই বললেন, আমরা যখন বাথরুমে পড়ে যাই, যখন আন্ডার গার্মেন্টস আমরা পড়তে যাই, তখন যখন এক পা তুলে, আমরা যখন যখন এক পা তুললি, তখনই হচ্ছে ব্যালেন্সটা হারিয়ে ফেলে। তো ম্যাক্সিমাম বাবা মা বাথরুমে কিন্তু ওই ভিতরের জামা কাপড় পরার সময়ই কিন্তু পড়ে যান।
এক পা তুলে যখনই আমরা পড়তে যাই তখন। আর এইটা প্রিভেন্ট করার জন্য বাথরুমে একটা টুল বা চেয়ার যাতে রাখা, যে বসে পড়া। আমরা কি করি না, আমি কেন পড়ে বসবো, আমি কেন, আমার এখনো বয়স হয়নি, এই জিনিসগুলো কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমাদের বয়স হয়েছে এবং সেটাকে মেনে নিয়ে যাতে আমরা ভালো থাকি, এই যে বললেন যে হেলদি এজিং, হেলদি থাকি, তার চেষ্টা কিন্তু আমাদেরই করতে হবে। আমার এখন বয়স হয়েছে, আমার কি আবার নতুন করে বিয়ে করার আছে নাকি যে আমার এটা ঠিক রাখতে হবে, ওটা ঠিক রাখতে হবে? এখন আমার হচ্ছে কি কথা, আমার জিমে যেতে হবে, আমার বাইসেপ বানাতে হবে, ঠিক আছে, আমার অ্যাপ বানাতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনাদের জাস্ট ভালো থাকার জন্য যে করা উচিত, যেগুলো করার, সেগুলো একটু মেনে চললেই হবে। তাড়াহুড়ো কিন্তু কোনো সময় নিজের জন্য করবেন না। সংসার জীবন আজকে অতিবাহিত করে অনেক কিছু করেছেন, সমাজের জন্য করেছেন, নিজের জন্য করেছেন, ছেলে মেয়ে মানুষ করেছেন, আজকে তারা বিদেশে রয়েছে, কেউ দেশের মধ্যে অন্য কোনো রাজ্যে রয়েছে, এবং নাতি নাতনিও মানুষ করছেন, অনেক করেছেন। এবার ছাড়ুন না সংসার, এবার শুধু সময় দিন নিজের জন্য। নিজেকে কি করে ভালো রাখা যায়, আমি কি করে রেগুলার অ্যাক্টিভিটিটাকে ঠিক করে রাখবো, আমি কি করে ভালো খাবার খাবো, আমি কি করে শান্তিতে ঘুমাতে যাব, এই চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার মনে হয় না আপনাদের অন্য কোনো চিন্তা ভাবনা করা উচিত। যদি আমরা এগুলো করতে পারি, আমরা কিন্তু ফল প্রিভেন্ট করতে পারি। তো ফল প্রিভেন্ট বা পড়ে যাওয়ার যে মানে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো যদি আমরাই রুল আউট করে দিতে পারি, তাহলেই কিন্তু আমরা 90% ফল প্রিভেন্ট করতে পারি। আর রিমেইনিং 10% আমাদের হাতে নেই। সেই রিমেইনিং 10% হতে পারে যে সাডেনলি স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, কোনো বাবা মায়ের হচ্ছে গিয়ে সুগার ফল করেছে, কোনো বাবা মায়ের হচ্ছে গিয়ে কার্ডিয়াক কোনো সমস্যা হয়েছে, হঠাৎ করে ব্রেনে রক্ত যেতে পারছে না, যেটাকে সিনকোপ আমরা বলি, কার্ডিওজেনিক সিনকোপ। কোনো বাবা মায়ের ভেসোভেগাল অ্যাটাক হয়েছে, তার জন্য হঠাৎ করে পড়ে যাওয়া, এগুলো আমাদের হাতে নেই। তো সেই 10% বাদ দিয়ে কিন্তু 90%, যেটা একটা সব থেকে বড় জায়গা, সেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। কিন্তু আমাদের ওই বললাম না, আমরা সব জানি, কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করাটা ভুলেই গেছি। তো আজকে আমাদের সেই জন্যই এত কিছু মানে ভোগ করতে হয়, সেটাকে প্রিভেন্ট করতে পারলেই আমাদের ফল প্রিভেন্ট হবে। খুব ভালো বললেন আপনি এই ব্যাপারটা। আচ্ছা, আরেকটা জিনিস বলছি যে দেখা যায় যে যে বাবা মাদের মধ্যে একটা জিনিস আছে, পড়ে গেলেন, এবার তোলার পরে যখন জিজ্ঞেস করা হয় কোথাও লেগেছে, প্রথমে কিন্তু বলেন যে না না কোথাও কিছু তো হয়নি, ঠিকই আছি, ওই একটু টাল খেয়ে গেছিলাম, একটু পড়ে গেছি। পরবর্তীকালে হয়তো যেটা দেখা যাচ্ছে কোথাও একটা হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে বা কোথাও একটা অন্য কিছু ফ্র্যাকচার হয়েছে, এগুলো অনেক সময় দেখা যায়। কিন্তু এই যে প্রাথমিক ক্ষেত্রে পড়ে গেলেন যখন, তখন বাড়ির লোকের ঠিক কি করা উচিত? প্রথমেই তাকে তোলার পরে কি কোনো ডাক্তারবাবুকে দেখানো উচিত, না কি করা উচিত? আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এই পড়ে যাওয়ার পুরোটাই ডিপেন্ড করে যে সিভিয়ারিটি কতটা। যে বাবা মা কি আপনার সামনে পড়লো, তাহলে তো আপনি দেখেই নিলেন যে কিভাবে পড়েছে। আর যদি সেটা না হয়, কারণ দেখুন আমাদের হেয়ারলাইন ফ্র্যাকচার আর কোনো একটা বড় ফ্র্যাকচার হলে সেটা হচ্ছে গিয়ে সাথে সাথে নানান রকম সাইন সিমটমস কিন্তু চলে আসবে। মানে হাড় ভেঙে গেছে, মানে সেই ভাঙা পায়ে কিন্তু আপনি দাঁড়াতে গেলে আপনার ব্যথা তো হবেই, আপনি দাঁড়াতে পারবেন না, ভাঙা হাত আপনি তুলতে পারবেন না। তো অটোমেটিক্যালি বড় বড় যেটা বা জিনিস, সেই বড় বড় জিনিসগুলো আপনার চোখে পড়বে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট, এই যে কথাটা বললেন হেয়ার লাইন, মানে হেয়ার লাইন মানে হেয়ারের মতো একেবারে। তো এই পাতলা জিনিস বা এই সূক্ষ্ম জিনিস দেখতে গেলে আমাদের কিন্তু ডাক্তারের পরামর্শ 100 বার নিতে হবে। কারণ কোনো বাবা মা পড়ে গেলেন, কেন পড়ে গেলেন সেটা খোঁজা কিন্তু সব থেকে বেশি দরকার তার হেয়ারলাইন ফ্র্যাকচারের থেকে। কারণ হেয়ারলাইন ফ্র্যাকচার বা অন্য ফ্র্যাকচার, সেটার ট্রিটমেন্ট তো হবে, সেটা তো হচ্ছে গিয়ে ফল, মানে ইটস এ এফেক্ট। কিন্তু আমার কজটা কি, আজকে পড়েছে আবার কালকে পড়বে কিনা। আজকে আমার এক মা ফোন করেছিল এই টলিগঞ্জ থেকেই। 1 বছরের মধ্যে মা 17 বার পড়েছে, এবং 17 বার পড়ে মানে মায়ের হাত পা কোনো জায়গায় প্লেট বসাতে আর কোনো বাকি নেই। তো এই তো হচ্ছে গিয়ে ইভেন্ট, কেন পড়ছে, এটাই তো আমাদের জেরিয়াট্রিক্স মেডিসিনের কাজ, যে ওইটাকে খুঁজে বার করা। আমাদের ফ্রেলটি একটা বড় জায়গা, একটা বড় চ্যাপ্টার, এবং আমাদের একটা বড় প্রশ্নও আসে, এটা 20 নাম্বার থেকে 30 নাম্বার একটা প্রশ্ন আসে, যে ফ্রেলটি বা ফল কিভাবে প্রিভেন্ট করতে হয় বা কেন, কারণ কি। কারণ এই যে জেরিয়াট্রিক্স মেডিসিনটা আবার বলি কেন আলাদা হলো, এই যে ব্যস্ত ডাক্তারবাবুরা যারা রয়েছেন, জেনারেল মেডিসিন বা আরো যে সমস্ত স্যাররা রয়েছেন, এনারা এত পেশেন্ট দেখেন, যেহেতু ওই বয়স্ক বাবা মাকে যে সময় দিয়ে টাইম দিয়ে সবকিছু শুনে তাকে দেখা, সেই সময়টুকু থাকে না।
তো সেই জন্যই হচ্ছে জেরিয়াট্রিক্স মেডিসিন হচ্ছে কি সব কিছু দেখেই পড়ে যাওয়ার কারণটাকে খুঁজে বার করা, এবং ট্রিটমেন্ট পার্ট কিন্তু আমরা কিছু প্লেট বসাবো না, প্লেট কিন্তু বসাবেন অর্থোপেডিক্স যারা ডক্টররা রয়েছেন ওনারাই বসাবেন, কিন্তু আমরা কেন পড়ে যাচ্ছে সেটাই হচ্ছে কি আমরা খুঁজে বার করব। এবং এই পড়ে যাওয়াটাকে প্রিভেন্ট যদি করতে পারি তাহলে হচ্ছে কি আমাদের দেখা যায় এই পড়ে যাওয়া থেকেই, শুনবেন যে এই পড়ে যাওয়া থেকেই মায়ের শুরু হলো এবার কাম ডাউন শুরু হলো। এই যে কাউন্ট ডাউন যে শুরু হচ্ছে মানে পড়ে যাওয়া মানে বেড রিডেন হয়ে যাওয়া, বেড রিডেন হসপিটালে ভর্তি হওয়া, হসপিটাল থেকে আসা, তারপর থেকে মা আর দাঁড়াতে পারছে না, খাওয়া কমিয়ে গেছে, রোগা হয়ে যাচ্ছে, এরপরে আস্তে আস্তে বেড সোর হয়ে যাচ্ছে, একের পর এক ইনফেকশন হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে শুরু, পড়াটাই হচ্ছে শুরু, তারপরে তো যা যা চলার তাই চলছে। তো আমাদের এই ফল প্রিভেনশন বোঝার জন্য বা মা বাবা টাল খাচ্ছে কিনা তার জন্য ডাক্তারের পরামর্শ 100 বার দরকার, জেডিয়াট্রিশিয়ানের পরামর্শ দরকার, এবং ছোটোখাটো পড়ে গেলেও অ্যাটলিস্ট ডাক্তার ডেকে সেটাকে দেখানো উচিত। যদি ডাক্তারবাবু মনে করেন যে এক্স রে করতে হবে সেটা সময় মতো করা উচিত, এবং তার জন্য যা প্রপার ট্রিটমেন্ট সেটা দেওয়া উচিত। হেয়ারলাইন ফ্র্যাকচার, এজ বেশি, অনেক সময় আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন হয় না, কিন্তু বড় কোনো ধরনের ফ্র্যাকচার হলে সেটা বয়স্ক মা বাবা, ওই যে আপনি বললেন না রে আমার কিছু হয়নি, আমি দাঁড়াতে পারবো, আমি হয়তো 5 দিন পরে দাঁড়াতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল সেটা একটা বড় একটা ইভেন্ট হয়ে রয়েছে। কারণ বাবা মায়ের জানে, তারাও জানে যে আমার আজকে এটা যদি আমি বলি তাহলে সবারই অনেক রকম সমস্যা তৈরি হবে, তাই তারা চেপে যেতে চায়। তো সেটা একদমই নয়, ডাক্তারবাবুকে ডাকতে হবে, দেখাতে হবে, তার প্রপার ট্রিটমেন্ট করতে হবে, আর বাবা মাকে একটা ভালো আমাদের আরো আগামী দিন দিতে হবে। একদম। আচ্ছা, এবার একটা জিনিস বললেন, সেটা হচ্ছে বাবারা বিশেষত মাদের ক্ষেত্রেও দেখা যায় দীর্ঘদিন একটা কর্মব্যস্ত জীবনে থাকেন, যারা বিশেষত চাকরি করেন, আর দীর্ঘদিন একটা চাকরি, তাদের একটা নিজস্ব জীবন, সেখানে বন্ধু বান্ধব সব রয়েছে, বা বাড়িতেও কাজকর্ম করছেন, বাজার যাচ্ছেন বাবা, এবার একটা লাইফে এসে রিটায়ারমেন্টের পরে হঠাৎ তাদের মানে একটা দিনের এতেই জীবনটা বেশ অনেকটা ফাঁকা হয়ে যায়। মানে একটা বিশাল অবসর, হয়তো প্রথম কিছুদিন সেই অবসরটা বেশ ভালো এনজয়ও করেন, হ্যাঁ আমি এখন তো অবসর ফ্রি। এনজয় করছি, ফ্রি। কিছুদিন পর থেকে দেখা যায় আস্তে আস্তে তারা একটু ঝিমিয়ে পড়েন, একটু যেন আবার মন খারাপ আরম্ভ হচ্ছে, আস্তে আস্তে জিনিসটা একটু মন খারাপের পর্যায়ে যায়, একটু ডিপ্রেশন এইগুলো তৈরি হয়। তো এইটা বাড়ির লোক কি করে বুঝবে যে বাবা কি মা আস্তে আস্তে ডিপ্রেশনে যাচ্ছেন, কি তার মনটা খারাপ হচ্ছে, বা কি করা উচিত তাদের কথা? বাহ, এটা খুব ভালো প্রশ্ন। শুধু যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে তো নয়, কারণ আমার সোসাইটিতে সব বাবা মা কিন্তু চাকরি করেন না। বয়স বাড়ার সাথে সাথে নানান রকম সমস্যার মধ্যে একটা সমস্যা কিন্তু ডিপ্রেশনের জায়গা। কারণ আমি যে সমস্ত বাবা মায়েদের দেখি, সত্যি কথা বলতে দেখুন 60% বাবা মাকেই আমার পার্সোনাল ওপিনিয়ন আমি ডিপ্রেশনে আছে আমি খুঁজে পাই। আমার কাছে যখন কোনো বাবা মা আসে, সেই বাবা মা ডিমেনশিয়াতে আছে না ডিপ্রেশনে আছে না ডেলিরিয়ামে আছে, আমাকে 3টে জিনিস আগে রুল আউট করতে হয়। কারণ ডিপ্রেশন খোঁজার আগে তার ডিমেনশিয়া আছে কিনা এবং তার ডেলিরিয়ামে আছে কিনা, এবং এই 3টে জিনিসকে আলাদা করার আমাদের নানান রকম পড়াশোনার বিদ্যা আছে, মানে পুঁথিগত বিদ্যা আছে, এবং কিছু স্কেল আছে, সেগুলো আমরা এক এক করে অ্যাপ্লাই করি। তো সব বাবা মাই যে ডিপ্রেশনে যাচ্ছে সেটা কিন্তু নয়, আমাদের ডিমেনশিয়া কিন্তু একটা বড় জায়গা। সেই ডিমেনশিয়া নিয়েও আমরা একটা সময় পরে একটা বড় একটা আলোচনা করব, এবং সেটা একটা বড় জায়গা। ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া, স্মৃতিভ্রম যেটাকে বলি আমরা, সেটা। এবার হচ্ছে কি আপনার পার্টিকুলার যে প্রশ্ন সেখানে আসি, যে ডিপ্রেশনে বুঝতে গেলে আমরা বুঝি যে বাবা মায়ের যে সমস্ত কাজগুলো আগে করতেন এখন সেই কাজগুলো করতে ওনার আর ইচ্ছা হয় না। ধরুন কোনো বাবা মা বাজারে যেতেন, মায়েরা রান্না করতেন, বাবা সাইকেল চালাতেন, বাবা কোনো কিছু লিখতেন, বাবা কোনো কিছু শুনতেন, বাবা কোনো কিছু এক্সট্রা কাজকর্ম যেগুলো করার সেগুলো করতেন, কাউকে পড়াতেন, সেগুলো আর ইদানিং করছে না, কোনো ইন্টারেস্ট শো করছে না, মানে অ্যানহেডোনিয়া, মানে ওই আহ, আগের যে কাজগুলোতে উনি ইন্টারেস্ট শো করতো এখন করছে না। সেকেন্ড হচ্ছে গিয়ে বাবা মা খাওয়া দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে। এই ফুড হ্যাবিটটা না দুটোই আসতে পারে ডিপ্রেশনে, কোনো বাবা মা বেশি খাচ্ছে আবার কোনো বাবা মা কম খাচ্ছে, আচ্ছা। যে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে, তার কোনো ব্যাপারই না, ওয়েট গেইন হচ্ছে কিন্তু সে খেয়ে যাচ্ছে, আগে কিন্তু তিনি অত খেতেন না। আবার অনেক বাবা মা খাওয়া ছেড়ে দিচ্ছে।
অনেক বাবা মায়ের ক্ষেত্রে ঘুম খুব বেশি হয়, ডিপ্রেশনে আছে, খুব ঘুমাচ্ছে পড়ে 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 পড়ে। আবার কোনো কোনো বাবা মায়ের ঘুম একেবারেই আসে না, মানে ইনসোমনিয়া। সে সারা রাত জেগে বসে আছে, দিনের বেলায় খিটখিট করছে, সেগুলো করছে। এরপরে হচ্ছে গিয়ে একটা পার্ট থাকে আমাদের সুসাইডাল টেন্ডেন্সি, যে আমি আর না থাকলেই মনে হয় ভালো হয়, আমি তোদের জন্য বোঝা হয়ে গেছি, তোরা আমার জন্য এত কিছু করিস না, আমার জন্য তোদের খুব অসুবিধা হচ্ছে। অথচ ফ্যামিলির মেম্বার এই কথাগুলো কোনোদিনই কিছু বলেনি বা তারা এগুলো ভাবছে না, কিন্তু বাবা মা নিজেরাই সেটা ভাবছে যে আমি মনে হয় এখন না থাকলেই বেটার হয়। এবং বাবা মায়ের যে সমস্ত কাজকর্ম করা বা কোনো কিছুর কিছু বলা বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিতে যাওয়া, সেগুলো থেকে পুরো নিজেকে উইথড্রল করে নেওয়া, এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করব, এবং জাস্ট কিছু বেসিক কিছু ট্রিটমেন্ট দিলেই কিন্তু এই এত কিছু থেকে কিন্তু বের করে নিয়ে আসা যায়। তো বয়স বাড়ার সাথে সাথে ডিপ্রেশন আসবে, এটা একটা স্বাভাবিক। যেমন তেমন যদি আমরা এটাকে প্রিভেন্ট করতে চাই, আমি প্রথমেই বললাম, দেখুন আমরা সবকিছু জানি যে পড়াশোনা করলে ভালো হওয়া যায়, বড় জায়গায় যাওয়া যায়, ভালো একটা চাকরি করা যায়, কিন্তু আমরা পড়াশোনা করার সময়ই আমাদের যত গাফিলতি শুরু হয়ে যায়। তো আমি জানি আজকে আমি চাকরি করছি, আমি 60 বছর বয়স পরে আমি রিটায়ারমেন্ট করব, আমি এক সময় অবসর নেব, এবং সেই সময় কিভাবে আমি নিজেকে ঠিক রাখবো তার প্রস্তুতিটা আপনাকে কখন নিতে হবে, তার প্রস্তুতিটা আপনাকে আগেই নিতে হবে। এবং সেই সময় গিয়ে আমি কি করব, কিভাবে কি করব, কি করে নিজেকে অ্যাক্টিভ রাখবো, তার পরিকল্পনা কিন্তু আপনাকে আগে থেকেই শুরু করতে হবে। আমি যেটা বলি, যে কাজটা, যে যেটা করতে পারেন সেই কাজটাকে কিন্তু আরো বেশি অ্যাক্টিভ করতে হবে, কারণ চাকরি জীবন আপনার এখন শেষের দিকে, ওই দিক থেকে নিজেকে উইথড্রল ধীরে ধীরে করুন, আর অন্য একটা দিকে এনগেজ হন, যেটা আপনি পরবর্তী সময় করতে পারবেন। কেউ যদি ভালো লিখতে পারে তাহলে সেই লেখাতে আপনি খুব জোর দিন, কেউ যদি কিছু গল্প বলতে জানেন সেটাতে জোর দিন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন। আমি তো বাবা মাকে বলি একেবারে পলিটিক্স করতে শুরু করবেন, যা জানেন তাই বলবেন, ঠিক আছে? তার জন্য কন্ট্রোভার্সি হবে, এইভাবে ফাইট হবে, ও কি বলছে, এ কি বলছে, কিচ্ছু তা আসে না, আপনি আপনার ওপিনিয়ন রেখে যাবেন, তারপরে যুদ্ধ লাগিয়ে দেবেন, ঠিক আছে? কারণ অ্যাক্টিভ আপনাকে থাকতেই হবে। কারণ হচ্ছে গিয়ে বয়স বাড়ার সাথে সাথে আমাদের আমাদের আস্তে 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 শারীরিক নানান রকম দুর্বলতা আসবে। আমরা আগে যত অ্যাক্টিভ ছিলাম না, আমরা বসে বসে ফাইট করবো, এবার আমরা ফিজিক্যালি করতে পারবো না, কিন্তু আপনাকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে, আমি পলিটিক্সও জানি না, আমি লিখতে জানি না, আমি গাইতে জানি না, আমি নাচতে জানি না, তাহলে আমি কি করব? আপনি হচ্ছে গিয়ে যদি কিছু আঁকতে জানেন, আপনি যদি হাতের কিছু কাজ করতে জানেন, আপনি যদি তাও জানেন না, আপনি কোনো একটু কালার করুন, একটা আঁকা এখন ওই বর্ডার লাইন করা কিছু পেন্টিং পাওয়া যায়, সেই পেন্টিংয়ে আপনি একটু কালার করুন, ঠিক আছে? যদি সেটাও না পারেন, মায়েদের ক্ষেত্রে কারোর সাথে ডেকে, কাউকে ডেকে সামনে ডেকে তার সাথে বক বক করুন। আর হচ্ছে গিয়ে যদি সেটাও না হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনি এক্সারসাইজটার উপরে জোর দিন, আপনি নিজেকে এক্সারসাইজের দিকেই একদম ডাইভার্ট করে দিন, আপনি নিজেকে ফুড হ্যাবিটটার দিকে ডাইভার্ট করে দিন, এইগুলো তো করাই যায়। তো আমাদের এই যে যে বয়স বাড়ার সাথে সাথে ডিপ্রেশন আসবে, সাইকোলজিক্যাল সমস্যা আসবে, এইগুলো থেকে বের করার চাবিকাঠি পুরোটাই আমাদের হাতে রয়েছে। আমরা যদি চাই তার প্রস্তুতি আমরা রিটায়ারমেন্টের আগে থেকে নিতেই শুরু করব, এবং রিটায়ারমেন্টের পরে কি করব, আমার লাইফ আমি ঠিক করব, এই কথাটা কোনো বাবা মাই বলে না। কেন তারা এত তাড়াতাড়ি ডিপেন্ডেন্ট হয়ে যায় অন্যের উপর? ঠিক আছে, মানে আমার টাকা আছে, আমার টাকা নেই, হোয়াট এভার, বেঁচে থাকার জন্য, আমি তখন বললাম ভালো থাকার জন্য টাকার দরকার হয় না, আমার লাইফ আমি করব, আমি আমার মতো চলবো, এই কথাটা বলার সাহসই হয় না, কারণ তখন তারা অনেকটা ডিপেন্ডেন্ট। আমার সব শেষ হয়ে গেল, আপনাদের শেষ কিছু হয়নি, আপনাদের শেষ জীবন পর্যন্ত নিজেকে অ্যাক্টিভ রেখে ভালোভাবে, ডিপ্রেশন কেন আসবে? সেটাকে তো জায়গা দিলে, আপনি বাড়ি ভাড়া দিলে ভাড়াটিয়া আসবে, ডিপ্রেশন তো ভাড়াটিয়া, আপনি তো তাকে ভাড়া দিচ্ছেন, তো ভাড়া দেবেন না, ওই জায়গাটা, ওই রুমটা সব সময় আপনার অ্যাক্টিভিটি দিয়ে অ্যাক্টিভ করে রাখুন, ব্লক করে রাখুন, দেখবেন ও আর জায়গাই পাবে না। ঠিক আচ্ছা, একটা মানে প্রশ্ন করি, টিএমপিসি করলে তো মন ভালো থাকে নাকি? একদম, আমি তো বলি যে ঝগড়া করবেন, ঠিক আছে, পড়োশির সাথে ঝগড়া করবেন, নয়তো বৌমার সাথে ঝগড়া করবেন, ঠিক আছে, যা ইচ্ছা করুন, অ্যাক্টিভ থাকতে হবে। আমার অনেক সময় যখন ট্রিটমেন্ট দিই, আমি বলি একটা হচ্ছে ঝুনো নারকেল, আর একটা হচ্ছে গিয়ে একেবারে ডাব। ডাব হচ্ছে গিয়ে ওই বাবা মাকে এমন সেডেটিভ ওষুধ, কারণ দেখুন যে ওষুধই আমরা দিই না কেন, এই সাইকোলজিক্যাল যাই দিই না কেন, একটা ঘুমের একটা ভাব থাকে, কারণ নার্ভকে তো ঠান্ডা করার জন্য দিতে হয়।
তো এই যে ড্রাউজিনেসের থেকে না আমি বেশি প্রেফার করি বক বক করছে, এটা করছে ওটা করছে, সেটা করাটা আমার মনে হয় ভালো। কারণ হচ্ছে ওই ড্রাউজিনেস আসা মানেই সেই শুয়ে থাকবে, সে উঠতে গিয়ে পড়ে যাবে। এইগুলোর থেকে সে যদি বক বক করে, তার বক বক শোনাটা আরো বেশি বেটার কম্পেয়ার টু হচ্ছে গিয়ে শুয়ে থাকা। তো ঝুনো নারকেল যেরকম অনেক দিন থাকে, পচে যায় না, নষ্ট হয়ে যায় না, আর ডাব কিন্তু বেশি দিন থাকবে না। তো আমার এটা পুরো বাস্তব উদাহরণ থেকে আমার এইটা বলা, আমি কোনো জায়গা থেকে শুনে বলছি না। যদি আমার সেই সমস্ত বাবা মায়ের উদ্দেশ্য বলছি, বা ইয়াং জেনারেশন বা বাড়ির যারা মেম্বার রয়েছেন, মা কথা শুনছে না, মা একটু বেশি বলছে, মা একটু হ্যালোসিনেট করছে, ডাক্তারবাবুকে ডাকুন। ডাক্তারবাবু যতটা বুঝতে পারবেন বলবেন একটা মিনিমাম ট্রিটমেন্ট দিতে, কিন্তু পুরো ম্যাক্সিমাম দিয়ে পুরো সাপ্রেস করে দেওয়ার থেকে একটু বক বক, মায়ের বক বক শোনা। আমরা কি ছোটবেলায় মা বাবার সব কথা শুনেছি? আজকে আমরা কেন মা বাবার কথা শুনবো? মানে মা বাবা আমাদের কথা সব শুনবে? আমরা যদি সব শুনতাম তাহলে আমি এখানে বসে থাকতাম না, আমি সায়েন্টিস্ট হয়ে নাসাতে গিয়ে অনেক কিছু করতাম। তাহলে সেই সময় তো সব বাবা মাই চায় যে আমার ছেলে যাতে ভালো পড়াশুনো, ভালো সায়েন্টিস্ট, ভালো একজন হোক। কিন্তু তখন আমরা বাবা মায়ের কথা শুনিনি, আজকে বাবা মা আমাদের সব কথা শুনবে। আপনারা কি করে এক্সপেক্ট করেন? সে তো নিশ্চয়ই। তো সেই জন্য আমরা যেরকম শুনিনি ওনারাও শুনবে না। তা সেই মতো ওনারাও আমাদের একসময় টলারেট করেছে, আমাদের মানুষ করেছে, আদর যত্ন করেছে। আমরা এখন বুঝতে পারি আমরা আরো তার থেকে ডবল করব। ঠিক আছে, এই মানসিকতা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনকে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানি, সেটা হচ্ছে পলিফার্মেসি। আচ্ছা, এটা কতটা বিপজ্জনক? এটা হচ্ছে গিয়ে পলিফার্মাসি অ্যাজ আ ডেফিনেশন অনুযায়ী, যে আমরা যদি 5 এবং 5-এর থেকে বেশি ওষুধ খাই কোনো বাবা মায়, সেটাই হচ্ছে গিয়ে পলিফার্মাসি। আর একটা হচ্ছে এক্সটেন্ডেড পলিফার্মাসি, সেটা হচ্ছে মোর দ্যান 10। মানে বয়স বাড়লে তো বাবা মায়ের নানান রকমের সমস্যা হয়, যেরকম আমি আগেই বললাম, যে মাথার সমস্যা হতে পারে, চেস্টের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, হাঁটুতে ব্যথা, অনেক কিছু থাকতে পারে। এবার এই যে যে লজিদের কাছে যখনই আমি যাচ্ছি, কার্ডিওলজি, নেফ্রোলজি, ওনারা ওনাদের পার্টের বেস্ট ট্রিটমেন্ট দিচ্ছে, এবং সেই বেস্ট ট্রিটমেন্ট দিতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই কর্মব্যস্ত ডাক্তারবাবু অন্য যে 5জন ডাক্তার দেখছেন তাদের প্রেসক্রিপশন দেখার মতো সময়টুকু থাকে না। এটা আমার সম্পূর্ণ নিজস্ব ওপিনিয়ন দিচ্ছি, আমি কোনো অন্য কোনো তর্কতে আমি বা কন্ট্রোভার্সিতে আসতে চাই না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি 5টা দিলাম, কার্ডিওলজি 5টা দিল, নেফ্রোলজি 5টা দিল, নিউরোলজি 5টা দিল, রেমাটোলজি 5টা দিল, এই করতে করতে দেখা গেলো 30টা লিস্ট তৈরি হয়ে গেল। এবং আমার সব থেকে খারাপ লাগে, আমি অনেক বাড়িতেই তো ভিজিট করি, সেখানে গিয়ে দেখি কোনো বাবা মায়ের 20টা 25টা ওষুধ চলছে, কিন্তু একই ওষুধ সাপ্লিমেন্ট ক্যালসিয়ামের 2-3টে ব্র্যান্ড নামে একই ওষুধ বারবার করে খেয়ে যাচ্ছে। কারণ কোনো সেই ডাক্তারবাবুরা হয়তো ব্যস্ততা সবাই থাকে, প্রেসক্রিপশন দেখতে ভুলেই গেছেন যে উনি অন্য কোনো সাপ্লিমেন্ট। এবার পেশেন্টের তো এইগুলো বোঝা সম্ভব নয়, সব পেশেন্ট তো বুঝতে পারেন না, গিয়ে দেখি যে একই জিনিস 2-3টে করে খাচ্ছে। তো এই পলিফার্মাসি আমরা দেখুন জানি, একটা ওষুধের একটা এফেক্ট, তার সাইড এফেক্ট থাকে আরো 4-5টা। প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে। একটা প্যারাসিটামল যেই যে আমরা মুড়ি মুড়কির মতো খাচ্ছি, এরও কিন্তু প্রচুর সাইড এফেক্ট আছে। তো সব সময়ের জন্য ওষুধ খাওয়ার আগে মোর দ্যান 5 ওষুধ হলেই একজন জেডিয়াট্রিশিয়ানকে দেখানো যে কতটা দরকার, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কারণ একটা ওষুধ বডিতে পড়া মানেই তার এফেক্ট তো আপনি পাচ্ছেন, কিন্তু তার সাইড এফেক্টও কিন্তু 5টা হচ্ছে। এবং এই 5টা সাইড এফেক্ট 30টা যদি সাইড এফেক্ট চলে, মানে 30টা যদি ওষুধ খান, তাহলে কটা সাইড এফেক্ট হয়ে যাচ্ছে? মানে 3-5-এ 15, 150খানা সাইড এফেক্ট আপনার চলছে। তো সেই জন্য ওষুধ যত কম করা যায়, আর তার মানে কি আমি বলছি আমি গিয়ে সব ওষুধ বন্ধ করে দেবো? না, এসেনশিয়াল ওষুধ বাদ দিয়ে মেডিসিন। আমাকে সেই জন্যই তো আমরা 3 বছর পড়াশোনা করেছি, এমডি ডিগ্রিটা করেছি, যে বাবা মাকে এই বয়সে এটা দেব কি দেব না, যে এই ডাক্তারবাবু এটা দিয়েছেন সেটাকে আমরা কন্টিনিউ করব কি করব না। অনেক বাবা মা জানেন তো, এই বাবা মাকে বলি যে আপনারাও না একটুখানি নিজেদের এডুকেটেড করুন। কিভাবে? অনেক বাবা মার ওষুধ বেশি খেতে চান না, আবার অনেক বাবা মায়ের ওষুধ বন্ধ করলে কিন্তু তাদের জ্বর চলে আসে। তো যেটা সঠিক সেটা করুন। বেশি খেতে হবে, কম খেতে হবে আমরাও চাই চাই না। আমরা চাই যেন একটা যা খাচ্ছেন ঠিক খাচ্ছেন কিনা সেটাকেই ঠিক করে দেওয়াই হচ্ছে কি আমাদের কাজ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
মানে ওষুধগুলো খেতে তো সবই হবে, কিন্তু একই ওষুধ যাতে রিপিট না হয়ে যায়। এসেনশিয়াল কোনটা আমার হচ্ছে গিয়ে আমাদের কি হয়, বেনিফিট ইজ টু রিস্ক একটা রেশিও আছে, যে আমার যদি বেনিফিট 51%ও হয় আর রিস্ক যদি 49%ও থাকে, তাহলেও কিন্তু আমাদের অনেক সময় ওই ওষুধটা চালাতে হতে পারে। তো আমরা দেখে নিই যে কোন ওষুধটা আমাদের দরকার আর কোনগুলো এখন না দিলেও চলবে, সেই ডিসিশনটা কিন্তু আমরা অ্যাজ আ জেরিয়াট্রিশিয়ান আমরাই নেব। আচ্ছা, 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 এবার একটু ডায়েটের কথায় আসি। কেন বাবা মাদের খাওয়ার ব্যাপারটা বেশি বন্ধ করে দিলেও রেগে যান, আবার মানে এমন কিছু খাবার দাবার যেটা স্বাস্থ্যের জন্য তো উপযোগী, সেটা দিলেও রেগে যায়। তো বলি, আচ্ছা, এই মাংস টাংস খেতে পারবে বাবা মা? আচ্ছা, মাটন আমি চিকেন? আমি যেটা বলি, অনেকেই বলবে ডাক্তারবাবু কি বলছে, এই কারণ ডায়েট বা নিউট্রিশন একটা বড় জায়গা। তবে যে সমস্ত স্যার ম্যামরা এটা করছেন, তাদের ডিউ রেসপেক্ট। আমি আমার ওপিনিয়ন আমি দিই, সেটা হচ্ছে আমার মনে হয় আমাদের অর্গান প্রত্যেকটা বডিতে কার কি খাবার দরকার, আমরা সত্যি বলতে যে যত বড়ই ডাক্তার আমরা হই না কেন, আমরা 10%ও জানি না। এবার দেখুন, কেউ সাপের মাংস খেয়ে হজম করে দিচ্ছে, কেউ কুকুরের মাংস খেয়ে হজম করে দিচ্ছে, যেরকম আমাদের পড়োশি চায়না করছে, আমরা দেখছি পোকামাকড় সবই খাচ্ছে। কিন্তু আমরা সেগুলো মেনে নিতে পারি না, যে আমরা দেখলে উরি বাবা কি খাচ্ছে। ঠিক আছে, তো তারাও তো বেঁচে আছে এবং তারা আমাদের থেকে মনে হয় ভালো বেঁচে আছে, এবং তারা ইকোনমিক্যালি আমাদের থেকে অনেক বেশি স্ট্রং, অনেক দিক থেকে অনেক বেশি স্ট্রং। তাহলে তারা নিশ্চয়ই আমাদের থেকেও ভালো আছে। তো আমার যেটা ডায়েট চার্ট, আমি না যে সমস্ত বাবা মা বলে আমাকে ডাক্তারবাবু একটা ডায়েট চার্ট করে দিন, আমি তো প্রথমে একটু ভাবি এবং তারপরে বলি যে যে চার্টটা করে দেব সেটা কি আপনি মেনে চলবেন তো? 50 গ্রাম মাছ, 25 গ্রাম ডাল, 20 গ্রাম প্রোটিন, এইটা ওটা এটা মেনে চলবেন তো? কারণ আমরা আবার বলি সেই র্যাট রেসের লাইফ লিড করছি। এই 25 গ্রাম মাছ, 50 গ্রাম মাছ বেছে বেছে মানে মেপে খাওয়ানো, সত্যি বলছি আমার বাড়িতে যদি কিছু হয় আমার পক্ষেও সম্ভব নয়। তা আমি যদি নিজেই এটাকে পালন করতে না পারি, আমি আর একটা বাবা মাকে কেন বলবো? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তা আমি বলি, যা আপনার হজম হচ্ছে, যে খাবারগুলো আপনার হজম হচ্ছে, সেই খাবারগুলো আপনি সব খাবেন, কিন্তু অল্প 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 অল্প। বিরিয়ানি কি খাবেন না? খাবেন। 2 চামচ বিরিয়ানি খেলে কিচ্ছু হয় না। 1 প্লেট বিরিয়ানি এনে 4-5 জন মিলে ভাগ করে খেলে কিচ্ছু হয় না। আমার সুগার, আমি কি আম খাবো না? আমি কি মিষ্টি খাবো না? একটা রসগোল্লার হাফ করে খেলে কিচ্ছু হয় না। কিন্তু অন্য পার্টটা আমাকে কম্প্রোমাইজ করতে হবে। আমাকে বুঝতে হবে যে আমি এই দিক থেকে খাচ্ছি মানে ওই দিকটা আমাকে ব্যালেন্স করতে হবে। আমি একটু ভাতের পরিমাণটা তখন সেদিন কম খেয়ে নেবো, এবং হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি ডাক্তারবাবু টক খাওয়া নিয়ে অনেক বাবা-মায়ের প্রশ্ন। আমি কি টক খাবো না? যতটা হজম হয়, যতটা কম করে খাওয়া যায় টক খাবেন। ডাক্তারবাবু আমি ঝাল খাবো না, খাবেন। এবং হচ্ছে কি ডাক্তারবাবু, এবং বয়স বাড়ার সাথে সাথে দেখবেন আপনারা বেশি খেতেও পারবেন না। বাবা-মায়েরা বলে, ডাক্তারবাবু আমি তো একটুই খাই।" আপনি তো খেতে পারবেন না, কারণ আপনার তো সবই ছোট হচ্ছে। আপনি বেশি খেলে আপনার মানে অসুবিধা হবে। আপনি অসুস্থ নিজেই ফিল করবেন। আপনার হজম ঠিক করে হবে না, কারণ আপনার সব সিক্রেশন কমে গেছে, ডাইজেস্ট করার ক্ষমতা কমে গেছে। সেজন্য আপনি অল্প খাচ্ছেন, এটা আপনার ন্যাচারাল একটা প্রসেস। সেই জন্য আমার ডায়েটে একেবারে সিম্পল জিনিস, যে সমস্ত বাবা-মায়ের কিছু কিছু ক্ষেত্রে বারণ থাকে, সিকেডি পেশেন্ট, তাদের কিছু রেস্ট্রিকশন থাকে যে পটাশিয়াম বেশি খাবার খেতে নেই, এবং কিছু কিছু সুগারের পেশেন্ট যাদের একেবারে রেস্ট্রিকশন থাকে, মিষ্টি খাওয়া যাবে না। কিছু কিছু নিউরোলজিক্যাল পেশেন্ট থাকে, তাদের কিছু কিছু রেস্ট্রিকশন থাকে। কিছু অ্যাডিকশনের পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন থাকে। এই রেস্ট্রিকশন বাদ দিয়ে ডাক্তারবাবুরা যে কথাগুলো বলছে, যে এই পেশেন্টের এটা খাবেন, আর বাদ বাকি 90% বাবা মায়ের ক্ষেত্রে বলবো, আপনাদের যেটা ইচ্ছা খুশি মনে হয় সেটা খাবেন, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, অল্প। আচ্ছা, পোর্শন কন্ট্রোলের একটা। কন্ট্রোল, বারবার খাবেন কিন্তু অল্প। আর যেটা আপনার পেটে হজম হয় না সেটা আর সেকেন্ড বার খেতে যাবেন না। আজকে দেখুন না আমরা কি খেয়ে ভালো থাকবো। আজকে আপনারা বয়স্ক বাবা মা, আপনারা একসময় খুব ভালো ভালো জিনিস খেয়েছেন। আমরা সত্যি কথা বলতে আমাদের আজকে যে পৃথিবী আপনারা গিফট করে যাচ্ছেন বা দিয়ে যাচ্ছেন, আপনারাই সেলফিশ। আমরা পাচ্ছি পুরো করাপ্টেড জায়গা, আমরা পাচ্ছি একেবারে ভেজাল মিশ্রিত ওয়ার্ল্ড। যেমন আমরা যদি সবজি খেতে চাই, সবজিতে কেমিক্যাল, কেমিক্যালের জলে চুবানো হয়, কীটনাশক দিয়ে চাষ করা হয়। আমরা যদি মাছ খেতে যাই, মাছকে আজকে ইনজেকশন দেওয়া হয়। আমরা পোলট্রি খেতে যাই, পোলট্রিকে ইনজেকশন দিয়ে বড় করা হয়। আমরা যদি কোনো খাসির মাংস খেতে যাই, তাকেও ইনজেকশন দেওয়া হয়। আমরা যদি হাওয়া খাবো, হাওয়াতেও পলিউশন। তা খাবোটা কি?
তার মানে সব কিছুই হচ্ছে ডুপ্লিকেট। তার মানে ডুপ্লিকেট জিনিস যখন আমরা খাচ্ছি আমাদের বুঝে খেতে হবে। আজকে এত ক্যান্সার কেন বাড়ছে, এটাও একটা বড় জায়গা, আলোচনা করবো অন্য একদিন। আজকে ক্যান্সার এত কেন বাড়ছে, কারণ আপনার যেগুলো ফুড হ্যাবিট, যে এনভায়রনমেন্ট, সেটা দেখুন একটু। আমরা কি খাচ্ছি, কি পয়জন খাচ্ছি, ক্যান্সার বাড়বে না কেন? তো আমার ফুড লিস্টে আমার ডায়েট চার্ট বলে আমার কিছু হয় না। আমার যে মা বাবা বলে ডায়েট চার্ট করে দিন, আমি আগে তাকে 5 মিনিট ভালো করে অবজার্ভ করি, এবং যদি বাধ্য হয় তারপরে একটা করে দিই, ঠিক আছে চলো, ঠিক আছে তুমি যদি সেটাতে খুশি হও মেনে চলো যতটা পারো। মানসিক শান্তি হ্যাঁ, পাওয়ার মানসিক জন্য। শান্তি। হ্যাঁ, কিন্তু একদমই সেও তাই। মানে না। কিন্তু ওই একটা কথায়, সব খাবেন কম কম, বারে বারে, এবং যেটা হজম হয় সেটাই। আর যেটা একেবারে আরো একটা কথা আমাদের স্যাররা বলেন, যে ছোটবেলায় যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলোতে আবার ফিরে যান। আচ্ছা। দেখবেন অনেক সময় সেই খাবারগুলো কিন্তু খুব ভালো হজম হয়, খুব ভালো স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তো নিজে, কারণ বডি হচ্ছে পুরোটাই সাবজেক্টিভ। কারণ কেউ বেগুন খেলে কারো অ্যালার্জি হয়, কারো হচ্ছে গিয়ে হাওয়ায় গেলে পলিউশন হাওয়া বা ডাস্ট পার্টিকেল থাকলে সেখানে অ্যালার্জি হয়, কারো হচ্ছে গিয়ে বেগুন খেলে, কারো কুমড়ো খেলে, কারো চিংড়ি মাছ খেলে, কারো ডিম খেলে। তাহলে সেই বাবা মা যদি আমাকে প্রশ্ন করে, ডাক্তারবাবু কেন আমার এরকম হচ্ছে, আমি কি উত্তর দেব? তার মানে কি, এটা সাবজেক্টিভ। তোমার বডি কি নিতে পারছে আর কি পারছে না, যেটা পারছে না সেটা বাদ দিয়ে তো প্রচুর খাবার আছে পৃথিবীতে, সেইগুলো খান। যেটা খেলে আপনার অসুবিধা সেটা খাবেন না। যেটা খেলে আপনার অ্যাসিডিটি তৈরি হয়, অ্যাসিড বেশি হয়, অ্যাসিড গ্যাস মাথা দিয়ে ওঠে যেটা আপনারা বলেন, সেইটাকে অ্যাভয়েড করতে হবে, তাহলেই হবে। আচ্ছা, মানে সবকিছুই খেতে পারেন, একটু পোর্শন কন্ট্রোল করে খেতে হবে, আর যদি কোনো খাবার খেয়ে অসুবিধা হয়ে থাকে শারীরিক কোনো, সেটাকে হ্যাঁ, আর টোটালি যদি অ্যাভয়েড করে দেওয়া পার্টিকুলার ভালো। কিছু ক্ষেত্রে কোনো ডাক্তারবাবু বলেন যে এই খাবারগুলো রেস্ট্রিকশন রয়েছে, সেগুলো অ্যাভয়েড হ্যাঁ, করতে হবে। রেস্ট্রিক্টেড যেগুলো সেগুলো খাওয়া তো চলবেই না। আচ্ছা, এবার একটু ছোট করে আপনার কাছ থেকে জানবো যে জেরন টেকনোলজি এখন একটা খুব মানে আলোড়ন সৃষ্টি করেছে, একটু যদি বলে দেন বা এটা কিভাবে। আমার হচ্ছে গিয়ে জেরন্টোলজি, আগে বলি জিনিসটা কি। এটা হচ্ছে কি আমার বয়স্ক অভিজ্ঞ বাবা মায়ের জন্য জেরিয়াট্রিক্স, তারই একটা পার্ট হচ্ছে জেরন্টোলজি। এবং সেটা নিয়ে আমাদের সোসাইটিতে অনেক রকম কাজ হচ্ছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে তো বিশাল কাজ হচ্ছে। কারণ আমাদের জেরিয়াট্রিক্স মেডিসিন বললাম কলকাতা মেডিকেল কলেজে আছে, এবং আমাদের সেন্ট্রাল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, যেরকম বিএইচইউ, আমাদের এইমস, সেগুলোতেও কিন্তু জেরিয়াট্রিক্স মেডিসিন নিয়ে প্রচুর কাজ হচ্ছে। তো এই বয়স্ক বাবা মায়ের ভালো থাকার জন্য যে টেকনোলজি অ্যাপ্লাই করা, সেটাই হচ্ছে গিয়ে জেরন্টো টেকনোলজি। এবার হচ্ছে কি আমাদের ক্ষেত্রে দেখা যায় এই যে যে আমরা ডিজিটাল মার্কেট বা ডিজিটাল জগৎ বা ওয়ার্ল্ড আমরা এখন বিলং করছি, সেখানে দেখবেন যে আমরা এখন একটা আহ, যে সমস্ত ঘড়িগুলো, ডিজিটাল ঘড়িগুলো হাতে পরি, সেখানে কি হয়, হার্ট রেট দেখা যায়, কত ক্যালোরি বার্ন হলো সেটা দেখা যায়, কত স্টেপ হেঁটেছি সেটা দেখা যায়। তো আমাদের এখন কিছু কিছু কোম্পানি, সেটা আছে যে এই যেরকম আংটি পরেছি, আংটির মতো একটা জিনিস আছে, সেটা পরলেই হচ্ছে কি আপনার রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো, আপনার হার্ট রেট কতটা, সেটা বাড়লে বা কমলে একটা অ্যালার্মিং সিস্টেম বেজে উঠবে, বা আপনি কত ক্যালোরি খেলেন, আপনি কি করলেন, সেটা পুরোটাই, আপনার কতটা রাত্রে ঘুম হলো, সব কিছু হচ্ছে গিয়ে সেটা মেজার করে দেয়, জাস্ট একটা আংটি পরে রাখলেই হবে। এবার হচ্ছে গিয়ে আমাদের অনেক বাবা মায়ের যে সমস্ত আহ 3 তলা 4 তলার উপরে থাকেন, যে এক সময় তো উঠে গেছেন উপরে, কিন্তু তখন ভাবেননি কেনার আগে যে বয়স হলে আমার কি হবে, এই বাড়িতে তো লিফট নেই। কিন্তু সেই সমস্ত বাবা মায়ের ক্ষেত্রে বলা, যে এখন খুব ভালো ভালো সিঁড়ি আছে, যেটা হচ্ছে অটোমেটিক্যালি আপনি বসলে আপনার ওই রেলিং ধরেই আপনাকে নিয়ে যাবে, জাস্ট একটু সেটিংটা করে দিতে হবে। সেই আচ্ছা। রকম চলন্ত সিঁড়ি এখন পাওয়া যায়, সেটাতে বসবেন চেয়ারের মতো, এরকম আপনাকে উঠিয়ে নিয়ে চলে যাবে, আবার নিচে নামাবে। এটা একটা পার্ট আমাদের রয়েছে। এখন হচ্ছে গিয়ে কিছু প্যারামিটার যেগুলো রয়েছে, বিশেষ করে আমাদের মোবাইল যেগুলো ইউজ করা হয়, সেখানে একটা অ্যাপ ইনস্টল করে দিলে আপনি কোথায় যাচ্ছেন, যে সমস্ত ডিমেনশিয়া বাবা মা রয়েছে, বা যারা কত জায়গায় গিয়ে ফিরে আসতে পারছে না, তার চেনা জায়গায় কিন্তু সে নেভিগেশনের সমস্যা হচ্ছে, তো সেইটা যদি কাছে থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে, আমরা পরবর্তী সময় সেটা নিয়ে লোকেট করতে পারবো যে কোথায় কি আছে কি না আছে। এখন অনেক রকম অ্যাপ বেরিয়েছে, যে ব্রেন অ্যাক্টিভিটি করার জন্য অনেক রকম গেমস আছে, সেই গেমসগুলো খেলতে হবে। এবং অনেক রকম মেশিন আমাদের কাছে আছে, যে মেশিনে আপনি ব্যালেন্স কি করে নিজেকে
ব্যালেন্সটাকে ফিরিয়ে আনবেন, আগের ব্যালেন্স, সেটাও কিন্তু অনেক রকম আমাদের কাছে মেশিন আছে। এবং অনেক বাবা মায়ের হচ্ছে গিয়ে প্রচণ্ড মাথা ধরে, সেই সমস্ত মাথা ধরার কিছু আমাদের কাছে থেরাপি রয়েছে, মেশিন রয়েছে, যেগুলো দিয়ে সেগুলোকে কন্ট্রোল করা যায়। কিছু বাবা মায়ের পেরিফেরাল নিউরোপ্যাথি, যেরকম এই ঝিনঝিন, টিনটিন, টিংলিং সেন্সেশন যেগুলো, সেইগুলো হয়, সেগুলোকে ম্যানেজ করার জন্য আমাদের কিছু মেশিন রয়েছে। আমাদের এখন ডেক্সা মেশিন তো আছেই, যেটা দিয়ে আমরা পুরো বডি স্ক্যান করতে পারি, তার ডেনসিটি দেখতে পারি, তার অস্টিওপোরোসিস হচ্ছে কিনা সেটা দেখতে পারি। আমাদের এখন একটা পুরো বডি মাস এবং ফ্যাট কতটা সেটা আমরা অ্যানালাইজ করতে পারি। তো এইগুলো হচ্ছে গিয়ে দিনের পর দিন আরো আমাদের ভালো ভালো জিনিসপত্র আসবে, টেকনোলজি আসবে। আপাতত এইটুখানি নিয়েই আমরা কাজ করছি। আচ্ছা, বা এটা একটা ভালো জিনিস জানলাম। আচ্ছা, একটু আমাদের আলোচনা তো মোটামুটি শেষের দিকে। তা আপনি তো অনেক জায়গাতেই ভিজিট করেন, বাবা মাদের বাড়িতেও করেন বা আপনার চেম্বারেও আসেন। তো এদের মধ্যে থেকে এমন কোনো ঘটনা যা খুব মজার বা স্মরণীয়, মানে আপনার মনে বেশ দাগ কেটে রেখে গেছে আর কি, এরকম একটা ঘটনা দিয়ে আজকে আমাদের এই আলোচনা আচ্ছা, শেষ করি। এটা তো একটা ঘটনা বললে অন্যায় করা হবে। আচ্ছা। আমার ডায়েরিতে এরকম প্রচুর ঘটনা রয়েছে। আর আমার একটা ভালো যেটা গুণ বলতে পারি, এটা আমার একটা নেশা বা পেশা, যাই হোক না কেন, আমি যে বাড়িতেই যাই ম্যাক্সিমাম যদি সময় থাকে, তাহলে আমি একটা সেই বাবা মায়ের গল্প আমি তুলে ধরার চেষ্টা করি, এবং উইথ ডিউ রেসপেক্ট এবং সেই বাবা হ্যাঁ। মায়ের পারমিশন নিয়ে। কারণ আমার ফটোটাও তুলে দেয় হচ্ছে বাবা মায়েরই কেউ তুলে দেন, ঠিক আছে? তো আমাদের হচ্ছে গিয়ে সোসাইটিকে কিভাবে ভালো রাখা যায় তার চেষ্টা আমি শুরু করছি, কারণ আমি অন্য সাবজেক্ট ছেড়ে জেডিয়াট্রিক্স মেডিসিন নিয়েছি শুধুমাত্র বয়স্ক বাবা মাকে ভালোবাসি বলেই। এবার আমি প্রত্যেক বাড়িতেই হচ্ছে কি আমার এক একটা গল্প থাকে, এবং সেই গল্পগুলো আমি তুলে ধরার চেষ্টাই করি, এবং আমার সোশ্যাল মিডিয়া পেজে যারা আমার হ্যাঁ। দেখেন হ্যাঁ। তারা বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা বাবা মায়ের না নতুন নতুন এক একটা গল্প আমি পাই। এবং ইদানিং হচ্ছে গিয়ে একেবারে রিসেন্ট বলি, 3 দিন আগে, তো আমি এক বাবা মাকে দেখতে গেছিলাম। মা হচ্ছে গিয়ে পাটুলিতে, মা হচ্ছে গিয়ে পড়ে গেছেন, এবং পড়ে যাওয়ার ফলে মায়ের হচ্ছে গিয়ে ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়েছে। তবে হচ্ছে সেটা খুব বেশি নয়, হেয়ার লাইনিং ফ্র্যাকচারই আছে। এবার হচ্ছে গিয়ে প্রথম ভিজিটে যখন যাই, আমি জানতাম না যে মা আমার নামে এরকম কমেন্ট করতে পারে। তো ওই বাড়ির হচ্ছে গিয়ে শঙ্কর দাদা আছে, যে ওই বাড়িতে ফ্যামিলি মেম্বার বলতে 4জনই, মা, বৌমা, ছেলে আর নাতনি। তো শঙ্খদা ওনাদের নিয়ে আমি এখন একটা লিখছি, লেখাটা আমার বাকি আছে। তো শঙ্খদা আমাকে পরের দিন বললো, ডাক্তারবাবুর সাথে তুমি এখন এত গল্প করছো কেন? আমি যখন গিয়ে আবার নেক্সট ভিজিটে গেলাম, আহ, আহ, ও মা বলছে কেন করব না? তো বলছে ডাক্তারবাবু জানেন তো, আপনি যখন ফার্স্ট দেখে গেলেন তখন আপনার প্রেসক্রিপশন বা আপনার ট্রিটমেন্ট বা যাই কিছু, জানিস তো সবই ভালো, কিন্তু বয়সটা কম, চ্যাংড়া ছেলে, কি ঠিকঠাক হব তো বুঝতে পারলি, ওষুধগুলো খাবো কি খাবো না? তা বলছে কেন? বলছে দেখ না, ডাক্তার মানে তো একটু মাথায় চুল কম থাকবে, একটা ছোটখাটো ভুঁড়ি থাকবে, তাহলেই না অভিজ্ঞ ডাক্তার হয়। তো শঙ্করদা বললো আচ্ছা তুমি খেয়েই দেখো কি হয়, দেখি যে ও এত মানুষ যখন খাচ্ছে। তারপরে তার ঠিক 2 দিন পরে, না, ডাক্তারকে আবার ডাকতে হবে, হসপিটালে ভর্তি করবেন না, ডাক্তারকে ডাকতে হবে। তবে হচ্ছে কি অন্য ডাক্তারকে, শঙ্করদা বলছে তাহলে অন্য ডাক্তারবাবুকে ডাকি। না না, আমি এখন ভালো আছি, ডাক্তার পার্থকেই ডাকতে হবে, এবং সেটা নিয়ে পুরো ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তাহলে কেন ডাকবো ডাক্তার পার্থকে? না না, ওকেই ডাকতে হবে, এবং আমি যতক্ষণ না গেলাম ততক্ষণ সে খাবারই খায়নি। না, আগে আসবে, তারপরে হচ্ছে কি আমি খাবার খাবো। তো এটা হচ্ছে কি একটা খুব ভালো লাগা যে জায়গা, যে মানুষ, আপনি অ্যাজ আ ভালো ডাক্তার তখনই বলবে যখন শুধু ট্রিটমেন্ট পার্ট দিয়েই চলে আসলাম, জাস্ট ওষুধ কিনে খেয়ে নেবেন, এই টেস্ট করে নেবেন, তাহলে কিন্তু হবে না। একটা হলিস্টিক অ্যাপ্রোচ, জেডিয়াট্রিক্স মেডিসিন, আপনি আমাকে কোশ্চেন করেছিলেন গল্প, ভালো একটা মেমোরেবল একটা কাহিনী, কিন্তু আমার সত্যি কথা বলতে সব বাড়িতেই আমার এক একটা কাহিনী হয়েছে। না না, খুব ভালো আলোচনা হলো, আমাদের অনেক কিছু আপনার কাছ থেকে জানতেও পারলাম। ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য। আর আশা করি আপনাকে পরবর্তীকালে আবার আমরা আমাদের এই পডকাস্টে পাবো, আর আরো অনেক নতুন নতুন তথ্যে আমরাও সমৃদ্ধ হব, আমার বন্ধুরাও সমৃদ্ধ হবেন। আর বন্ধুরা, আশা করি আপনারাও
ডাক্তারবাবুর কাছ থেকে যে সমস্ত তথ্য এবং পরামর্শ পেলেন সেগুলো আপনাদেরও সচেতন করলো, এবং আপনার বাড়ির যে বৃদ্ধ মানুষটি রয়েছেন তাকে আপনি কিভাবে আরো যত্ন করবেন, আরো ভালোভাবে রাখবেন সেই উপায়টিও পেলেন। তাই আজকের আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আমাদের স্বাস্থ্য সংবাদ এর আরেকটি এপিসোডে। নমস্কার।